অ্যাকাউন্ট ক্রিয়েট সবাই হোমওয়ার্ক করেছেন? কারো কি কোনো প্রবলেম হয়েছে? যাদের প্রবলেম হয়েছে তারা একটু হ্যান্ড রাইজ করতে পারে না। ওকে, আই হোপ কারো কোনো প্রবলেম হয়নি। তাহলে আমরা আজকের ক্লাস শুরু করব। এখন সব থেকে দুঃখজনক যে ব্যাপারটা, গত ক্লাসে 50-এর ঊর্ধ্বে আপনারা ছিলেন, আর হোমওয়ার্ক করেছেন মাত্র হাতে গোনা কয়জন? 5-10 জন হবে। মাত্র এই কয়জন হোমওয়ার্ক জমা দিয়েছেন আপনারা। সো ওকে, চয়েস আপনাদের এখানে তো। কারোর মারধর দেওয়ার সুযোগ নেই কিন্তু। হ্যাঁ, হোমওয়ার্ক করবেন কি না করবেন চয়েস আপনার। আমরা এখান থেকে শুধু এগিয়েই যাব রোজ ক্লাসে। আচ্ছা, এখানে মেসেজ কি? ফেস যে আপনার দেখা যাচ্ছে না। আচ্ছা, ফেস দেখাটা জরুরি না। আমাকে তো চেনেন আপনারা, মাঝে মাঝে ফেসে আসবো, কারণ আমরা সবাই ফুল টাইম ফ্রিল্যান্সার। তো এখন কিন্তু আমি ফ্রিল্যান্সিং ড্রেসেই আছি, এই জন্য ওইভাবে আমি আসতে চাচ্ছি না। আর এখন তো সবাই জানেন গরম। সো ম্যান্ডেটরি না এখানে ভিডিওতে আসতে হবে কারোর। ঠিক আছে, যে যার প্রেসারে কাজ করবেন। সবাই অনেকে অফিস করে, অনেকে স্টুডেন্ট আছে। তো এই সময়টা রাতে সবাই একটু খুব রিল্যাক্সে থাকে। পোশাক আশাক অনেকেই থাকে যে ফ্যামিলিতে একই ঘরের ভিতরে অনেকেই আছে। সো তার জন্য ভিডিওতে আসা পসিবল হয় না। ভিডিওতে আসা ম্যান্ডেটরি না। ওকে, তো ওয়েলকাম সবাইকে। আজকের আমরা প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং লেভেল 2 এর ক্লাস 2, যেখানে আমরা কথা বলবো একটা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস কি কি জিনিস সেটা আমরা পরে বলবো। মূলত আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। কি ওয়েবসাইট? পোর্টফোলিও ওয়েবসাইট কাকে বলে? যে ওয়েবসাইটের ভিতরে, যে ওয়েবসাইটের মাধ্যমে কোনো ব্যক্তি তার নিজের স্কিলস, বিভিন্ন কাজের অভিজ্ঞতা, তার মিশন ভিশন এইগুলো ডিসপ্লে করে, সেটাকে বলা হয় একটা পোর্টফোলিও ওয়েবসাইট। রাইট? আমরা সেটা সবাই জানি। পোর্টফোলিও বলতে কি বোঝায়? আমরা সবাই পোর্টফোলিও সিভি তৈরি করি না? সিভি অন কাইন্ড অফ পোর্টফোলিও। সিভিতে আমাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড লেখা থাকে, আমাদের কাজের অভিজ্ঞতা লেখা থাকে, আমাদের স্কিলস কি লেখা থাকে, কোথায় এক্সপেরিয়েন্স হয়েছে, কোথায় কোথায় কাজ করেছে, এই বৃত্তান্ত লেখা থাকে। লাইক দ্যাট ওয়েবসাইট হচ্ছে ডিজিটাল ফর্ম, এখানে সবকিছু এরকম লেখা থাকে। আমরা সেরকম একটা ওয়েবসাইট বানাবো। আর ওয়েবসাইট সম্পর্কে আমরা সবাই জানি। ওয়েবসাইট কি? সিমিলার কিছু পেজ এবং তার রিলেটেড কন্টেন্ট, একটা ডোমেইন নেম থাকবে, ইউনিক ডোমেইন নেম দিয়ে আইডেন্টিফাই করা হবে, এবং সেটাকে একটা হোস্টিং এর ভিতরে কি করা থাকবে? স্টোরেজ করা থাকবে। ইটস কল ওয়েবসাইট। তো ওয়েবসাইট ক্রিয়েট করতে কি লাগবে? আমাদের একটা ডোমেইন এবং হোস্টিং লাগবে। তো ডোমেইন এবং হোস্টিং আমাদেরকে কে দিবে? প্যান্থিয়ন দিবে, ফ্রিতে দিবে। গতকাল আমরা সবাই প্যান্থিয়নের অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। এখন আমি একটা আপনাদের পড়তে বলেছিলাম সিএমএস কাকে বলে এবং ওয়ার্ডপ্রেস কাকে বলে। সিএমএস এর ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা যে ওয়েবসাইটটা দেখতে পাই, ওকে, একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হলে এর পিছনে কিন্তু একজন ওয়েব ডেভেলপারের এই জাতীয় কাজ করতে হয়। এরকম কোডিং, প্রোগ্রামিং লিখতে হয়। এখন আমরা এই ঘোড়া রান্না কিছু বুঝি না। কারণ কি? আমরা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের, আমরা মার্কেটিং ব্যাকগ্রাউন্ডের। আমরা কিন্তু এগুলো বুঝি না। তো বুঝি না তার মানে কি আমরা ওয়েবসাইট অন করতে পারবো না? হ্যাঁ, আমরা বুঝি না তবুও একটা ওয়েবসাইট অন করতে চাই। এরকম একটা ওয়েবসাইট কিভাবে? কোডিং ল্যাঙ্গুয়েজ পারি না, তবুও আমরা এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে চাই। কিভাবে? তার মানে ওয়েব ডেভেলপারের হেল্প নিতে হবে। এখন তাও করতে চাই না, কারণ আমাদের কাছে পয়সাও নেই। তো কি করব? এরকম কিছু প্ল্যাটফর্ম আছে যারা কিনা আমাদেরকে এরকম ওয়েবসাইট ক্রিয়েট করার সুযোগ দেয় সহজে, ড্রাগ অ্যান্ড ড্রপ মেথডে। মানে কি? হাতের মতো করে ডিজাইন করা। চাইলেও আমি এখানে নাম লিখে দিলাম, এখানে একটু স্পেস দিয়ে আমি এখানে একটু কিছু লিখে দিলাম, এখানে একটা ছবি দিলাম, এখানে একটা ভিডিও দিলাম, এখানে একটা অডিও দিলাম, এরকম। এগুলোকে বলা হয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এরকম মার্কেট প্লেসে, মার্কেটে অনেকগুলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে। সেই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে উইদাউট টেকনিক্যাল এক্সপার্টিস, তার মানে উইদাউট এই যে কোডিং নলেজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। তো এখানে দেখেন সিএমএস কাকে বলে এটা বলছে, এটা কোনো কাজে লাগবে না। অ্যাজ এ ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আমাদের কখনোই কেউ জিজ্ঞেস করবে না সিএমএস কাকে বলে, কি বৃত্তান্ত। তবুও আমাদের বেসটা একটু জানা উচিত। ডিফাইন সিএমএস
as a software. CMS কি? One kind of software that allow users, user কারা? আমি, আপনি, আমরা যারা, আমাদের ইউজারদের কি করে? অ্যালাউ করে টু ক্রিয়েট করতে অ্যালাউ করে, ম্যানেজ করতে অ্যালাউ করে অ্যান্ড মডিফাই ডিজিটাল কন্টেন্ট। ডিজিটাল কন্টেন্ট কি জিনিস? এইগুলো ডিজিটাল কন্টেন্ট। এই যে এই টেক্সটগুলো হাইপার টেক্সট ডিজিটাল কন্টেন্ট, এই ইমেজ একটা ডিজিটাল কন্টেন্ট, ভিডিও ডিজিটাল কন্টেন্ট, অডিও ডিজিটাল কন্টেন্ট। এইগুলোকে কি করতে সাহায্য করে? অ্যালাউ করে ক্রিয়েট করতে, ম্যানেজ করতে অ্যান্ড মডিফাই করতে অ্যালাউ করে উইদাউট এনি টেকনিক্যাল এক্সপার্টিস। মানে কোনো টেকনিক্যাল এক্সপার্টিস ছাড়া এইগুলো করতে আমাদেরকে সাহায্য করে। একটা জিনিস মাথায় রাখবেন যে এই সিএমএস এর ধারণা তৈরি হয়েছে শুধুমাত্র আপনার ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের জন্য। যারা নন টেকনিক্যাল গাই আছে আমাদের মতো, তাদের জন্য শুধুমাত্র সিএমএস ধারণাটা তৈরি করা হয়েছে। এখন এরকম কথা হচ্ছে যে দাদা, প্রশ্ন আসতে পারে যে আমরা সিএমএস কেন ইউজ করব? সিএমএস এর কি, এর কি ফিচার, কি কি? ফার্স্ট অফ অল, এটা যদি আমি বলি ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস। ইউজার ফ্রেন্ডলি মানে বুঝেন তো? আমরা যারা ইউজার, সিএমএস দিয়ে যদি একটা ওয়েবসাইট তৈরি করা হয়, যেমন আমি যদি একটা এক্সাম্পল হিসাবে কোনো একটা ওয়েবসাইটে যাই, স্টারটেক, যারা টেক গ্যাজেট নিয়ে কাজ করে, যারা অন্তত এই গ্যাজেট প্রিয়, এখানে অনেকেই আছে। নিত্য নতুন মানে 6 মাস অন্তর অন্তর মোবাইল চেঞ্জ করে, স্মার্ট ওয়াচ চেঞ্জ করে, ল্যাপটপ চেঞ্জ করে, তাদেরকে বলছে, তারা তো স্টারটেক সম্পর্কে সবাই মোটামুটি জানে কোভিড এর পর থেকে। স্টারটেক কি? ডিজিটাল গ্যাজেট সেল করে এরা। দেখেন, আমার যদি মন চায় আমি আইফোন দেখতে চাই, স্টারটেকে আইফোন কি কি আছে, জাস্ট এখানে ফোন আছে, ফোনের ভিতরে দেখেন কোথায় অ্যাপেল আছে, এই প্রথমে আছে অ্যাপেল, আমি এখানে ক্লিক করলে এখানে চলে আসছি। এক মুহূর্তের জন্য চিন্তা করেন, এই যে মেনু বারটা, এটাকে বলা হয় মেনু বার, এই মেনু বারটা এখানে যদি না থাকতো, সামহাও এখানে মেনু বারটা যদি না থাকতো, তাহলে এবার আপনাকে বলা হতো আপনি অ্যাপেল খুঁজে বের করেন, এখান থেকে কি অ্যাপেল খুঁজে বের করতে পারতেন? নো। সো এই যে মেনু বারটা আছে, এটাকে, এটা এটা ওয়ান কাইন্ড অফ ইউজার ফ্রেন্ডলি, তার মানে আমরা ইউজাররা খুব সহজে নেভিগেট করতে পারি ওয়েবসাইটে। তো এই যে সিএমএস প্ল্যাটফর্ম গুলো যেগুলো থাকবে, আমরা দেখবো কি কি এরকম সিএমএস প্ল্যাটফর্ম আছে, সবগুলো তাদের ডিজাইন গুলো এরকম ইউজার ফ্রেন্ডলি, যে বাই ডিফল্ট ডিজাইন কিছু আমরা পাবো সেগুলো ইউজার ফ্রেন্ডলি। কিন্তু যদি একটা কোডিং ওয়েবসাইট করতে হয়, তখন কিন্তু আপনাকে সবকিছু এ টু জেড নিজে নিজে করতে হয়, কোথায় কি দিবেন কি বৃত্তান্ত। একটা কোডিং ওয়েবসাইট করতে গেলে অনেক ব্যাপার, এখানে ওয়েব ডেভেলপার লাগবে, এখানে ইউএক্স ইউআই ডিজাইনার লাগবে, এখানে গ্রাফিক ডিজাইনার লাগবে, এখানে কন্টেন্ট রাইটার লাগবে, সবকিছু পুরোপুরি একটা আলাদা আলাদা ইন্ডাস্ট্রির লোকজনের একটা মিথস্ক্রিয়া এখানে লাগবে, না হলে পুরো একটা ফাইনাল ওয়েবসাইট ফর্ম করা পসিবল হয় না। সো এসইও ফ্রেন্ডলি, এসইও মানে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন কি জিনিস? গুগল। তো আমরা এই যে ওয়েবসাইট গুলো তৈরি করি, মূলত গুগলে সার্চ ইঞ্জিনে ওয়েবসাইট গুলো যেন প্রেজেন্সি ক্রিয়েট করে। যেমন আমরা তো গুগলে সবাই লিখে সার্চ দেয় এটা ওটা, এই গুগলেরও কিন্তু কিছু গাইডলাইন থাকে আমাদের ওয়েবসাইটের। আমরা যারা ওয়েবসাইট অন করি, আমাদের যাদেরই একটা ওয়েবসাইট আছে, আমাদেরকে বলা হয় ওয়েব মাস্টার। তো আজ থেকে সবাই আপনারা ওয়েব মাস্টারই হবেন একজন। তো কথা হচ্ছে, এই ওয়েব মাস্টারদের একটা গাইডলাইন দেওয়া থাকে যে তোমার ওয়েবসাইটটা এরকম এরকম ডিজাইন হওয়া উচিত। তো ম্যাক্সিমাম এই যে সিএমএস প্ল্যাটফর্ম গুলো এই সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ডিজাইন থাকে। ওকে, তারপরে কন্টেন্ট ক্রিয়েশন এডিটিং, কন্টেন্ট ক্রিয়েট করা যায় ইজিলি জিরো কোডিং নলেজ দিয়ে। প্লাগইন, হিউজ পরিমাণ প্লাগইন থাকে। প্লাগইন মিন্স টুলস। এই সিএমএস প্ল্যাটফর্মের ভিতরে মাল্টিপল টুল আছে, আপনি ইজিলি এগুলো নিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তারপর এক্সেলেন্স মিডিয়া ম্যানেজমেন্ট। হ্যাঁ বলেন। জি স্যার, একটা কথা জিজ্ঞেস করতাম যে কন্টেন্ট রাইটিং আর কপি রাইটিং এটা কি সেম? রাইট। ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে এই কপি বলতে বোঝায় কন্টেন্টকে, এই মানে এই হাইপার টেক্সট কন্টেন্টকে বলা হয় কন্টেন্ট রাইটিং অথবা কপি রাইটিং, একই। ওকে, এক্সেলেন্ট মিডিয়া ম্যানেজমেন্ট। এক্সেলেন্ট মিডিয়া ম্যানেজমেন্ট মানে কি? এই যে ছবি, ভিডিও, অডিও, এইগুলো যদি ইজিলি ম্যানেজ করতে পারেন সেটাকে বলা হয় এক্সেলেন্ট মিডিয়া ম্যানেজমেন্ট। টেমপ্লেট অ্যান্ড থিম। থিম টেমপ্লেট সম্পর্কে তো আপনারা সবাই জানেন যারা আমরা মোবাইল ইউজ করি। মোবাইলে কি থাকে দেখবেন যে থিম চেঞ্জ করলে আলাদা আলাদা হোম বাটন চেঞ্জ হয়ে যায়, এটা ওটা। হ্যাঁ, তো ওয়েবসাইটে কিন্তু এরকম বাই ডিফল্ট ভাবে কিছু থিম থাকে, যে থিমগুলো আমরা চেঞ্জ করবো। এই মিউট করে দিয়েন প্লিজ সবাই। কাস্টমাইজেশন এন্ড ফ্লেক্সিবিলিটি, ইজিলি কাস্টমাইজ করা যায় এবং সিকিউর ফিচার। অ্যাকচুয়ালি এই সিকিউরিটি নিয়ে যদি আমি একটু কথা বলতে চাই,
অ্যাকচুয়ালি সব সিএমএস প্ল্যাটফর্ম 100% সিকিউর না, বি অনেস্টলি সিকিউর না, তবে এটা যে খুব প্রচন্ড মাত্রায় রিস্ক তাও কিন্তু না। এমন কিছু টুলস আছে, অর্থাৎ প্লাগ ইন থাকবে এই সিএমএস প্ল্যাটফর্ম গুলোতে, যেগুলো দিয়ে ইজিলি আমরা চাইলে আমাদের ওয়েবসাইটটা 100% সিকিউর করতে পারি। সো সিএমএস প্ল্যাটফর্ম আমাদের জন্য সিকিউর থাক না থাক, ডোন্ট কেয়ার। আমাদের কি, আমরা কোডিং নলেজ নেই, আমরা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের কেউ না, তবু আমরা একটা ওয়েবসাইট ওন করতে চাই, দ্যাটস ইট। আমাদের সিএমএস ছাড়া কোনো গতি নেই। এরকম মার্কেটে সিএমএস কি কি আছে, কন্টেন্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম কি কি আছে? ভাই মিউট করতে বলছি, এগুলো তো বোঝা উচিত। জুমলা, ওয়ার্ডপ্রেস, ডুরপাল, ম্যাজেন্টো, মাল্টিপল সিএমএস প্ল্যাটফর্ম আছে। এর মধ্যে এই যে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মটা এতটাই জনপ্রিয় যে মার্কেটে আপনারা যারা কাজ করবেন এই কোর্স কমপ্লিট করার অন্তত 6 মাস 7 মাস পরে, যখন আপনারা ফুল অ্যাক্টিভ হয়ে যাবেন মার্কেটে, তখন যখন কাজ পাবেন, যদি লাইফ টাইমে 100টা প্রজেক্ট কাজ করেন, ওয়েবসাইট রিলেটেড 100টা ক্লায়েন্ট পান, তার ভিতরে অন্তত আমি বলতে পারি 90টা ক্লায়েন্ট পাবেন আপনারা ওয়ার্ডপ্রেস বেস। 90টা ক্লায়েন্ট পাবেন আপনারা ওয়ার্ডপ্রেস বেস ক্লায়েন্ট পাবেন। এখন কথা হচ্ছে কেন এত রেশিও? অ্যাকচুয়ালি রেশিওটা এরকম না। দুনিয়ায় যতগুলো ওয়েবসাইট আছে, এই দুনিয়ায় যতগুলো ওয়েবসাইট বানানো হয়েছে, এখনো অব্দি শুধু ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানো হয়েছে 44 নিয়ার বাই 45% ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এখন তার মানে তো 100টার ভিতরে 45টা থাকার কথা মার্কেট প্লেসে, কিন্তু আমি 90টার কথা কেন বলছি? মার্কেট প্লেসে যারা বায়ার, তারা ম্যাক্সিমাম লো বাজেট এবং মিড রেঞ্জ বাজেটের ক্লায়েন্ট হয়ে থাকে, তাদের ছোট বিজনেস, স্মল স্কেল বিজনেস হয়ে থাকে। এই জন্য তারা মার্কেট প্লেসে আসে কম দামে তাদের প্রজেক্টটা কমপ্লিট করানোর জন্য, আমাদের মতো ফ্রিল্যান্সারদের। আর যাদের বাজেট বেশি, তারা কোডিং ওয়েবসাইট তৈরি করে, অথবা পিএইচপি, লারাভেল, এইগুলো লারাভেলে তো অন কাইন্ড অফ ফ্রেমওয়ার্ক দিয়ে করা। সো পিএইচপি অথবা বড় বড় কোডিং নলেজ দিয়ে বড় বড় কাস্টম ওয়েবসাইট তৈরি করে। এই কাস্টম ওয়েবসাইট যারা তৈরি করে, তারা কিন্তু মার্কেট প্লেসে আসে না আমাদের কাছ থেকে সার্ভিস নিতে। কেন জানেন? তাদের একটা রিস্ক ফ্যাক্টর থাকে। মার্কেট প্লেসে যারা আসবে, এগুলো তো সব বিশ্বাসের উপরে। আমরা যদি কোডিং নলেজ না থাকে, পুরো ওয়েবসাইট কিন্তু নষ্ট করে দিতে পারি। তো যাদের বাজেট বেশি, তারা কিন্তু নিজেরা ইন হাউস একটা টিম হায়ার করে রেখে দেয়, এক্সপার্ট টিম, অথবা অনলাইনে একটা টিম বিল্ড আপ করে রেখে দেয়। যেমন আমি একটা ইউএসএ আইটি ফার্মে, স্টিল আইটি বলা যাবে না, সার্ভিস ফার্ম, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, সেখানে আমি স্টিল জব করি। হ্যাঁ, তো রিমোট জব। তো এখন কি ওই কোম্পানির লোকজন ওরা কি ফাইবার আপওয়ার্কে যাবে নাকি? মার্কেট প্লেসে যায় না কিন্তু। সো ব্যাপারটা হচ্ছে এরকম, ম্যাক্সিমাম যারা মিড রেঞ্জ অথবা লো লেভেল ক্লায়েন্ট, যেগুলোকে বলা হয় 200 থেকে অন্তত $5,000 ভিতরে, এই ধরনের ক্লায়েন্ট গুলো মার্কেট প্লেসে বেশি পরিমাণ দেখা যায়, এবং এদের বাজেট কম হওয়ার জন্য তারা ওয়ার্ডপ্রেসটা ম্যাক্সিমাম ইউজ করবে, দেখবেন। এই জন্য ওয়ার্ডপ্রেসটা ফোকাস করে আপনাদেরকে এখানে শেখানো হচ্ছে, যেন মার্কেট প্লেসে ঢুকেই আপনি বড় একটা অংশকে সার্ভিস দিতে পারেন। ঠিক আছে, দ্যাটস ইট। কেউ এরকম চিন্তা করবেন না যে আমরা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট এখানে শেখাচ্ছি, এই জিনিসটা মাথায় রাখবেন। আমাদের উদ্দেশ্যই না, একজন ডিজিটাল মার্কেটারের কোনো প্রয়োজন নেই ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শেখা। আমরা জাস্ট ওয়ার্ডপ্রেসের একটা বেসিক নলেজ দিব। যেমন আমি এই ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম ইউজ করে আমি এই ওয়েবসাইটটা আমার কিন্তু নিজেই ডিজাইন করা, পৃথিবীর কোথাও এরকম ডিজাইন দেখবেন না আপনারা। এগুলো সব কাস্টমাইজ, আমার মন চেয়েছে আমি সেখানে সেটা করেছি, তাই না? সো এগুলো ক্যাপাসিটি তৈরি করা আপনাদের, এরকম একটা ব্যাপার। সো ওকে, এখন ওয়ার্ডপ্রেস নিয়ে যখন কথা বলবো, তখন এটা আমাদের সিলেবাসে নেই, তারপর আমি আপনাদের বলি। ওয়ার্ডপ্রেসের দুটো ভার্সন আছে, wordpress.com আর wordpress.org। এটা জাস্ট একটা ভিডিওটা দেখে নিন যদি চান। কোনো প্রয়োজন নেই এটা দেখার, তবে যদি চান ভিডিওটা একবার দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই, যে wordpress.com কি জিনিস, .org কি জিনিস। এখন চলে আসেন থিম অ্যান্ড প্লাগ ইন। এটা অ্যাকচুয়ালি প্লাগ ইন হচ্ছে টুলস, যেটাকে আমরা বলি এক্সটেনশন, অথবা আমরা অ্যাডঅনস বলি। ওয়ার্ডপ্রেসে সেটাকে বলা হয় প্লাগ ইন। ওয়ার্ডপ্রেসের ভিতরে মাল্টিপল প্লাগ ইন পাওয়া যায়, ইচ্ছা মতো আমরা সেগুলো নিয়ে কাজ করতে পারি। থিম, থিম মানে তো জানেন আপনারা, লেআউট, যেমন মোবাইলে থিম থাকে, চেঞ্জ করলে পুরো সিনারিও চেঞ্জ হয়ে যায়, দ্যাটস ইট। ওয়ার্ডপ্রেসে এরকম কয়েক হাজার ফ্রি থিম আছে, যেটা দিয়ে আমরা ইজিলি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। আর এরকম কয়েক হাজার প্লাগ ইন, পেইড এবং ফ্রি প্লাগ ইন আছে, যেটা দিয়ে ইজিলি আমরা
কি করতে পারি, ফাংশনালিটি চেঞ্জ করতে পারি ওয়ার্ডপ্রেসের, একটা ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা চলেন একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করি। ক্লিয়ার? সো এতক্ষণ যা কথা বললাম এগুলো কোনো কাজে রাখবে না। মূল কাজ হচ্ছে এখন থেকে আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব। তো সবাই প্যান্থিয়নে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। এই যে দেখেন এখানে লেখা আছে অন অফ টু, এখানে অলরেডি একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছি আমি। আপনাদের লেখা থাকবে জিরো অফ টু। এখানে সবাই দুটো, একটা প্যান্থিয়ন অ্যাকাউন্টের ভিতরে ফ্রিতে দুটো ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে? এখন ক্রিয়েট নিউ সাইট, আমরা যাচ্ছি নতুন সাইট ক্রিয়েট করতে। একটু দেখেন সাইটটা কোথায় ক্রিয়েট করব, ওয়ার্ডপ্রেসে ক্রিয়েট করব। ওয়ার্ডপ্রেস এখানে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে আমাদেরকে ওরা বলছে যে তুমি ডোমেইন নেম একটা চুজ করে নাও। তো আমরা একটা ডোমেইন নেম চুজ করি, কি দিব, ডিএম ব্যাচ, আমরা কত, 248, বোঝার জন্য দিলাম ডিএম ব্যাচ 248। আমরা চাচ্ছিলাম, আমরা বলেছিলাম কি ডট কম ডোমেইন কিনবো, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা হচ্ছে মামার বাড়ির আবদার না, তাই না? কারণ কি, আমি তো একে পেমেন্ট করিনি, প্যান্থিয়নকে কিন্তু আমি পেমেন্ট করিনি। এই জন্য পেমেন্ট, প্যান্থিয়ন কি করতেছে দেখেন, এই যে আমি ডোমেইন নেম আমি যেটা নিতে চাচ্ছি ডিএম ব্যাস 248, ও ওর লেজ লাগায় রাখছে প্যান্থিয়ন ডট আই, এটাকে বলা হয় সাবডোমেইন। ওর নিজের যে ডোমেইন নাম তার সাথে এই যে ডিএম ব্যাস 248 দিয়ে প্যান্থিয়ন ডট আই, প্যান্থিয়ন সাইট ডট আইও দিয়ে দিছে, আবার প্রথমে ডিভি দিয়ে দিছে। এটা হচ্ছে ওর চয়েস, মানে ফ্রিতে খাইতে গেলে ও আমাদের একটু সিল লাগাই দিচ্ছে, ওর মার্কেটিং করতেছে। আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমরা, আমাদের পয়সাও নেই, আমরা জাস্ট প্র্যাকটিস করব। তাহলে আলটিমেটলি আমাদের ডোমেইন নেম কি হবে, এইটা dev হাইপেন ডিএম ব্যাস 248 ডট প্যান্থিয়ন ডট সাইট ডট আইও, এইটা আমাদের ডোমেইন নেম। আমরা যারা ওয়েবসাইট ক্রিয়েট করবেন আপনারা তো এখানে আপনাদের নিজেদের নাম দিবেন। এখন মনে করেন আপনার নাম কি হতে পারে, প্রথমে যিনি আছেন, ও ভাই, মানে এইগুলো কি 007695, এটা আপনার নাম হতে পারে? একজন ডিজিটাল মার্কেটার লেভেল অন ক্রস করে এসেছেন, গতকাল আমি বলছি নাম চেঞ্জ করবেন সবাই যাদের নাম এরকম এলোমেলো আছে। ভাই প্লিজ নাম চেঞ্জ করবেন, নাহলে অফিস থেকে কিন্তু আমাকে বলে দিছে যে নট অ্যালাউ না করার জন্য। আচ্ছা, আবরার খলিল ভাই। তো আবরার খলিল ভাই আপনি আপনার নাম এখানে লিখবেন। এই যে আবরার এবং খলিল মাঝখানে কোনো স্পেস দিবেন না, একসাথে লিখবেন। যদি স্পেস দেন তাহলে কিন্তু এইখানে ডোমেইন নেমটা চেঞ্জ হয়ে যাবে, মাঝখানে হাইপেন হাইপেন চলে আসবে। ক্লিয়ার? মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না। আবরার খলিল দেওয়ার পরে করবেন, এখানে কন্টিনিউ করবেন। অনেক সময় দেখবেন নিবে না, কেন নিবে না জানেন? যদি আবরার খলিল ওই সেম নামে কেউ না কেউ একজন অ্যাকাউন্ট ক্রিয়েট করেই থাকে অলরেডি প্যান্থিয়নে, তাহলে কিন্তু আপনার নামটা দিবে না। যদি না নেয় সেক্ষেত্রে আপনার নামটা চেঞ্জ করতে হবে, কারণ ইউনিক নেম, অলরেডি ওই ডোমেনটা যদি কেউ নিয়ে থাকে তাহলে কিন্তু পাবেন না। তো দেখি ডিএম ব্যাস 248 আমরা এটা দিলাম, এই হচ্ছে আমাদের ডোমেইন নেম, ফাইনাল ডোমেইন নেম এতটুকু। এই যে এতটুকু হচ্ছে আমাদের ডোমেইন নেম। আর এইচটিটিপিএস এটা কি, একটা প্রোটোকল, আমরা গতকাল শিখছি। তো এখানে ইউনাইটেড স্টেট দিয়ে দেন, কোনো সমস্যা নেই, দিয়ে কন্টিনিউ করেন। কখনো কখনো একটু টাইম নেয়, কারণ এরা ফ্রি প্ল্যাটফর্ম তো বেশ টাইম নেয়। এদের সার্ভার একটু বিজি থাকে। তো দেখেন ওয়ার্ডপ্রেসটা ডিপ্লয় হচ্ছে এখানে। হ্যাঁ, ডিপ্লয় ওয়ার্ডপ্রেস এটা একটু টাইম নিয়ে নেয়, সো টেনশনের কোনো কারণ নেই। তবে হ্যাঁ, টেনশনের কারণ আছে তাদের জন্য যাদের ইন্টারনেটটা খুব বাজে অবস্থা, তাদের জন্য কিন্তু টেনশন। ইন্টারনেট খারাপ থাকলে একটু ডিস্টার্ব করে। তো সবাই স্ট্যাবেল ইন্টারনেটের একটু চিন্তা করবেন।
ওকে, এরা বেশ টাইম নিচ্ছে, কিছু করার থাকবে না আমাদের। ওকে, এখন দেখেন রেডি। সো ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড। আমরা এবার প্যান্থিয়ন সাইটের ড্যাশবোর্ডে চলে যাবো, এখান থেকে ক্লিক করেন। এই যে আমরা সাইট ড্যাশবোর্ডে চলে আসছি। ক্লিয়ার? এখানে এই যে ভিজিট ডেভেলপমেন্ট সাইট অথবা সাইট অ্যাডমিন, যে কোনো একটা ক্লিক করেন। ভিজিট ডেভেলপমেন্ট সাইট, আমি এটা ক্লিক করলাম। ক্লিক করলে এখানে সবাই ইংলিশটাই সিলেক্ট করে রাখবেন, না হলে কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজ গেলে বুঝতে পারবেন না কথা। এই যে দেখেন, এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে এবং এখান থেকে কিছু কিছু ডেটা আপনার মনে রাখতে হবে। ফার্স্ট অফ অল সাইট টাইটেল, কিছু একটা সাইট টাইটেল দিয়ে দেন। সাইট টাইটেল কোনটা জানেন তো? যেমন আমরা প্যান্থিয়নে যে ঢুকছি, সব সাইডে একটা টাইটেল থাকে না? যেমন এই একটা টাইটেল। অথবা প্যান্থিয়নে ঢোকেন আপনি, এখানে এখানে দেখেন মাউস ওভার করলে একটা টাইটেল দেখা যায়, ওয়েব অফ প্ল্যাটফর্ম ফর বিল্ডিং হাই ইম্প্যাক্ট ওয়েবসাইট, তাই না? সো আমরা ওইরকম কিছু একটা দিতে যাচ্ছি। কি দিব আমরা? দিই, এগুলো পরে চেঞ্জ করা যায়। এবং এসইওর ক্লাসে এগুলো সবই চেঞ্জ হবে। ডিএম ব্যাস 248, জাস্ট বোঝার জন্য আমরা এটা দিয়ে দিলাম। ইউজার নেম, এই ইউজার নেমটা আপনাকে সারা জীবন মনে রাখতে হবে। যদি মনে না রাখেন, তাহলে একটু পরে যে আমরা এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেসের কিন্তু আলাদা একটা কি দিবে, ড্যাশবোর্ড দিবে, যেখানে আপনাকে কখনোই আর এই যে এর মধ্যে আসা লাগবে না। সরাসরি আপনি আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যেয়ে লগ ইন করবেন। সেই লগ ইন করতে গেলে আপনার এই ইউজার নেম লাগবে এবং এই একটা পাসওয়ার্ড লাগবে। তো পাসওয়ার্ড যেটা আছে এটা রাখতে পারেন, অথবা পাসওয়ার্ড আমি একটা দিয়ে দিচ্ছি আমার মতো করে। আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম। ইওর ইমেইল, এই ইমেইলটা দিয়ে দেন, এখানে যে ইমেইলটা লগ ইন করা আছে এটা চেক ইন করে দিন। এটা কি জিনিস পরে আমরা সেটা বুঝবো। তাহলে কি বুঝলাম? আমাদের এই পাসওয়ার্ড, ইউজার নেম মনে রাখতে হবে, পাসওয়ার্ড মনে রাখতে হবে। যদি না রাখি, তাহলে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে পারবো না। বি কেয়ারফুল। পাসওয়ার্ড মনে রাখতে হবে, ইউজার নেম মনে রাখতে হবে। দি ইনস্টল ওয়ার্ডপ্রেস করি। আমাদের ওয়ার্ডপ্রেসটা ফাইনালি এবার ইনস্টল হয়ে যাবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল ডান। আমি পাসওয়ার্ডটা এখানে সেভ করে রাখলাম। এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা হাইড আছে। ক্লিয়ার? ডিরেক্টলি আমরা এখান থেকে লগ ইন করতে পারি। যে লগ ইনে ক্লিক করেন। লগ ইনে ক্লিক করলে এখানে তো ইউজার নেম পাসওয়ার্ড চলে আসবে অটোমেটিক ভাবে, যেহেতু আমার সেভ করা আছে ডাটা। চলে আসছে। আমি লগ ইন করি। কোথায় যাচ্ছি? এই হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। হ্যালো, আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ড। ঠিক আছে? এটা কিন্তু শুধুমাত্র আমি অ্যাক্সেস করতে পারবো, যার কাছে এই পাসওয়ার্ড এবং ইউজার নেম থাকবে। এখন পাবলিক কোনটা দেখতে পাবে, তামাম দুনিয়ার মানুষ কোনটা দেখতে পাবে? এইখানে যাবেন, এইখানে মাউসটা রাখবেন, এই যে ভিজিট সাইট, এখানে ক্লিক করেন। এই হচ্ছে তামাম দুনিয়ার মানুষ এইটা দেখতে পাবে। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। আপনারা চাইলে দেখতে পারেন, আমি এখানে লিংক দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিংক। এই সেই ডোমেইন নেম কিন্তু dev-dm-248.pantheonsite.io। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখন কথা হচ্ছে এই ওয়েবসাইটে সবকিছুই আমরা চেঞ্জ করব। একটু আগে যে কথাটা বললাম, এই যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে কিভাবে আসতে হয়, একটু ধ্যান দিয়ে দেখেন, কালকে যেন এটা ভুল না হয়। পৃথিবীর যত ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে, পৃথিবীর যত ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে, সেটাকে কিভাবে লগ ইন করতে হয়? এই পাসওয়ার্ড ইমেইল দিয়ে। জাস্ট এই ডোমেইন নেমটা লিখবেন, রুট ডোমেইন, প্রধান যে ডোমেইন নেম, লেখার পরে একটা স্ল্যাশ দিবেন। লেখার পরে এখানে একটা স্ল্যাশ দিবেন, দিয়ে লিখবেন wp-admin। হ্যালো, রুট ডোমেইন স্ল্যাশ wp-admin দিয়ে ইন্টার প্রেস করবেন। তাহলে আপনার এরকম একটা ডায়লগ বক্স আসবে ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য। এখানে ইউজার নেম দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন। যদি ইউজার নেম পাসওয়ার্ড ভুল হয়, তার মানে আপনি এখানে ঢুকতে পারবেন না। কোনো ক্লায়েন্টের সাথে যখন আমরা কাজ করব, ক্লায়েন্ট কিন্তু তার ওয়েবসাইটের ইউজার নেম পাসওয়ার্ড আমাদেরকে দিয়ে দিবে। তার ওয়েবসাইটে, যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়, তাহলে তার রুট ডোমেইনটা আমরা এখানে এইভাবে দিব, দিয়ে একটা স্ল্যাশ দিব, দেওয়ার পরে wp-admin দিয়ে ইন্টারপ্রেস করব। এরকম ডায়লগ বক্স আসবে। ডায়লগ বক্স, এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিব, তাহলে আমরা ওয়েবসাইটে লগ ইন করতে পারবো। ক্লিয়ার ব্যাপারটা? সো ওকে, আমরা এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছি। চেঞ্জ করবো আমরা, আমরা তো এরকম রাখবো না।
ঠিক আছে, এখানে একটু বোঝার ব্যাপার আছে। চেঞ্জ করতে গেলে আমাদের কি লাগবে ফার্স্ট অফ অল? আচ্ছা, ওদিকে যাই আগে, তারপরে আমরা আগে এই যে ইন্টারফেসটা বুঝি এখান থেকে। ফার্স্ট অফ অল ড্যাশবোর্ড আমরা দেখতে পাচ্ছি, ড্যাশবোর্ডের ভিতরে হোম আছে, আপডেট আছে। ওয়ার্ডপ্রেসে মোটামুটি 3 ধরনের আপডেট দেওয়া লাগে। তো এগুলো নিয়ে আমাদের টেকনিক্যাল এসইও ক্লাসে একটা টপিক আছে, আমরা সেখানে বুঝতে পারবো, তবু আমি একটু উপরি উপরি করে যাই। আপডেটের মধ্যে যান, আপনারা ক্লিক করেন। এক হচ্ছে ওয়ার্ডপ্রেসের নিজস্ব ভার্সন। যেমন এখন ওয়ার্ডপ্রেসের নিজস্ব ভার্সন চলতেছে কত, 6.6.1। যখন এটা 6.6.2 হবে তখন সেই আপডেটটা আমরা এখান থেকে দিতে পারবো। ক্লিয়ার? প্লাগইনস, আমরা যে প্লাগইনস এর কথা বলছিলাম, যে ওয়ার্ডপ্রেসে অনেকগুলো টুলস আছে। তো বাই ডিফল্ট ভাবে দুটো প্লাগইন এখানে, এক স্মিথ এন্ড হ্যালো ডলি নামে দুটো প্লাগইন এখানে ইনস্টল করা আছে। তো কখনো কখনো যেমন হ্যাঁ, এই যে এক স্মিথের বর্তমান ভার্সন কি 5.3.3। তো এটা চাইলে আমরা যখন 5.3.4 হবে আপডেটেড, তখন কিন্তু এখানে আপডেটেড দেখাবে, আমরা সেটা করব আপডেট। তারপরে নিচের দিকে যে থিমগুলো আমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করব, সেই থিমগুলো যখন নিউ ভার্সন আসবে তখন এখান থেকে আপডেট দেওয়ার কথা বলবে, আমরা এখানে এসে আপডেট দিতে পারবো। তারপরে চলে আসে পোস্ট। আমাদের ওয়েবসাইটে যত প্রকার পোস্ট আমরা দিই না কেন, যেমন যদি আমি আমার ওয়েবসাইটের কথা বলি, এই যে ব্লগ পোস্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে, সবগুলো ওই পোস্ট সেগমেন্ট থেকে দেওয়া হয়। এই যে পোস্টগুলো দেখতে পাচ্ছেন না, এই পোস্টগুলো সব এই পোস্ট সেগমেন্ট থেকে এখান থেকে দেওয়া হয়। অ্যাড নিউ পোস্ট দিয়ে আমরা দিব, সেগুলো পরে দেখবো। মিডিয়া, যত ছবি, ইমেজ, ভিডিও যা কিছু ওয়ার্ডপ্রেসে দেখানো হয় সবকিছু এই ফোল্ডারে থাকে। পেজেস, পেজেস কি জিনিস? এই যে এগুলোকে বলা হয় পেজ, যেমন হোম, অ্যাবাউট, পোর্টফোলিও। এইগুলো আলাদা আলাদা পেজ ক্রিয়েট যখন করবেন তখন এই সেগমেন্টে যে আলাদা আলাদা, অলরেডি দেখেন এই যে প্রাইভেসি পলিসি এন্ড স্যাম্পল পেজ নামে দুইটা পেজ এদের ক্রিয়েট করা আছে। কমেন্ট, যত কমেন্ট আপনি পাবেন সেই কমেন্টগুলো সব এখানে স্টোর হয়ে যাবে। কমেন্টস। অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্সের ভিতরে কি, এই যে থিম সেগমেন্টে যান, দেখেন এখানে কয়েক হাজার ফ্রি থিম আছে। আপনি মন চাইলে জাস্ট ওয়ান ক্লিকে আপনি আপনার ওয়েবসাইটের চেহারা চেঞ্জ করতে পারবেন। মনে করেন এই ওয়েবসাইটের ডিজাইনটা বেশি পছন্দ হচ্ছে, এটা অন ক্লিকে আপনি চেঞ্জ করতে পারবেন। এটা পছন্দ হচ্ছে, এটা করতে পারবেন, এটা পছন্দ হচ্ছে, এটা করতে পারবেন। ঠিক আছে, ইজিলি আপনি এগুলো সব ওয়েবসাইটে ডিজাইন চেঞ্জ করতে পারবেন এই থিম থেকে, ফ্রি থিম থেকে। প্লাগইনস, প্লাগইনস এর মধ্যে যান, ইজিলি যে প্লাগইনসটা প্রয়োজন আপনি সেগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এগুলো আমরা ডিলিট করে দিই, এগুলো আমাদের কোনো কাজে লাগবে না, বাই ডিফল্ট ভাবে ওয়ার্ডপ্রেসে থাকে এই দুইটা, আমরা ডিলিট করে দিচ্ছি, এগুলো আমাদের কোনো কাজে লাগবে না। ইউজার, ফেসবুক পেজের মতো সিস্টেম, এখান থেকে ইউজার ক্রিয়েট করা যায়। সাপোজ প্রথমে আছে আবরার খলিল ভাই। তো মনে করেন আমি ইউএস এর নাগরিক অথবা অন্য কোনো কান্ট্রির নাগরিক, আবরার খলিল ভাই হচ্ছে বাংলাদেশের একজন ফেমাস ফ্রিল্যান্সার, ওনার সাথে কথা হচ্ছে আমার। আমি ওনাকে বললাম আমার ওয়েবসাইট আছে, তো আমি চাই যে তুমি ওয়েবসাইটটা নিয়ে মার্কেটিং করো। তো আবরার ভাই বললো ঠিক আছে, আপনি একটা ইউজার ক্রিয়েট করে দেন আমাকে, আমি আপনার ওয়েবসাইটে লগ ইন করি। তো আমি দুইভাবে ওনাকে আমার ওয়েবসাইটে অ্যাক্সেস দিতে পারবো। এক কি, আমি আমার যে একটু আগে যেটা বললাম ইউজার পাসওয়ার্ড আমি ওনাকে দিয়ে দিতে পারি, অথবা ওনাকে এখান থেকে একটা ইউজার ক্রিয়েট করে দিয়ে দিতে পারি। ওনার নাম দিব, একটা ইউজার নেম দিব, মনে করেন আবরার খলিল লিখে দিলাম। ওনার কাছে বলবো যে ভাই আপনার ইমেইলটা দেন, সেই ইমেইলটা আমি নিয়ে এখানে দিব, ফার্স্ট নেম লাস্ট নেম দিব, এখানে একটা পাসওয়ার্ড জেনারেট করে দিব। দি অ্যাড নিউ ইউজার, এখান থেকে দেখেন রোল দেওয়া যায়, আমি কি রোল দিতে যাচ্ছি, অ্যাডমিনিস্ট্রেটিভ, এডিটর, অথর নাকি কন্ট্রিবিউটর। যে রোল দিব, রোল দেওয়ার পরে এখানে অ্যাড নিউ ইউজার দিয়ে দিব, তাহলে ওনার ইমেইলে, এই যে আমি যে ইমেইলটা ইউজ করছি, ওনার ইমেইলে ডিরেক্টলি নোটিফিকেশন চলে যাবে যে আপনার ইউজার নেম এইটা, পাসওয়ার্ড এইটা। ক্লিয়ার? এন্ড টুলস, এখানে আমাদের কোনো কাজ থাকবে না। টুলস এর ভিতরে আমি দেখিনি খুব একটা কাজ থাকে। সেটিংস এর ভিতরে আমাদের একটা কাজ আছে। সেটিংসে সবাই ওয়েবসাইটটা ক্রিয়েট করার পরে সেটিংস থেকে চলে আসবেন পারমালিঙ্কস এই সেগমেন্টে, সেটিংস থেকে পারমালিঙ্কসে চলে আসবেন, হ্যালো, সেটিংস থেকে পারমালিঙ্কে চলে আসবেন। আসার পরে যে পোস্ট নেম এইটা সিলেক্ট করবেন, পোস্ট নেম এটা সিলেক্ট করবেন, করার পরে এটা সেভ করবেন। এখন কথা হচ্ছে এটা কেন করলাম, কি বৃত্তান্ত, এটা আমরা টেকনিক্যাল এসইওর ক্লাসে বুঝবো। ক্লিয়ার? এটা আমরা টেকনিক্যাল এসইওর ক্লাসে, ওটা মেবি 13 কি 14 নম্বর ক্লাসে।
চোখ বন্ধ করে এটা করবেন, এটা একটা ভাইটাল পার্ট। এটা যদি মিস্টেক করেন তাহলে বিগেস্ট মিস্টেক হয়ে যাবে আপনার ডিজিটাল মার্কেটিং এ। সো সেটিং এ আসবেন, ওয়েবসাইট ক্রিয়েট করার পরে পরে পারমালিঙ্ক মানে কি জানেন তো? হ্যালো, কেউ একজন বলেন তো পারমালিঙ্ক মানে কি? কেউ কি জানেন পারমালিঙ্ক কি জিনিস? হ্যালো? নো? পারমালিঙ্ক মানে হচ্ছে লিঙ্ক। এই যে আমরা এটাকে বলি কি, দোস্ত তোর লিঙ্কটা দিয়ে দে। অ্যাকচুয়ালি লিঙ্ক বলতে কোনো শব্দ নেই, অফিসিয়াল শব্দ, এটাকে বলা হয় পারমালিঙ্ক অথবা ইউআরএল। ক্লিয়ার? এখন থেকে আমরা প্র্যাকটিস করতেই পারি যে আর বলবো না যে দোস্ত লিঙ্কটা দিস, ইউআরএলটা দিস অথবা পারমালিঙ্কটা দিস। ওকে, সো আমাদের মোটামুটি এখানে কাজ হয়ে গেল। ওয়ার্ডপ্রেসের যে ইন্টারফেস সম্পর্কে আমরা মোটামুটি বুঝতে পারলাম। এখন আমাদের দুইটা তিনটা টপিক নিয়ে আলোচনা করতে হবে। এই যে ওয়েবসাইট ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি, আমরা চাই ডিজাইনটা চেঞ্জ করতে, তাহলে কি লাগবে? আমাদের থিম লাগবে। ক্লিয়ার? থিম লাগবে। এখন থিম দিয়ে আমরা ডিজাইন চেঞ্জ করলাম, তো থিমে যা আছে তাই রাখবো নাকি? থিমে তো কিছু কিছু জায়গায় কত সুন্দরী মেয়েদের ছবি আছে, কত ইয়াং ছেলেদের ছবি আছে, স্মার্ট ছেলেদের, হ্যাঁ, ভুগলি চুগলি অনেক কিছু কন্টেন্ট লেখা আছে, আমরা কি ওইগুলো রাখবো নাকি? আমরা তো আমাদের কন্টেন্ট দিব। তাহলে কি হবে? থিম একটা হয়তোবা নিলাম আমি, কিন্তু আমার পেজ কাস্টমাইজ করতে হবে। পেজগুলো কি করতে হবে? কাস্টমাইজেশন অবশ্যই করতে হবে। এটাকে বলা হয় পেজ কাস্টমাইজেশন অথবা পেজ 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 কাস্টমাইজ করতে কি লাগে? পেজ বিল্ডার লাগে। ওয়ার্ডপ্রেসে পেজ কাস্টমাইজেশন করতে কি লাগে? পেজ বিল্ডার লাগে। একটু বোঝার চেষ্টা করেন থিওরিটিক্যাল ব্যাপারটা, তবে ইফেক্টিভ। এরকম মাল্টিপল পেজ বিল্ডার আছে ওয়ার্ডপ্রেসে। তার মধ্যে একটা পেজ বিল্ডার যেটাকে বলা হয় এলিমেন্টর, সব থেকে ইজিয়েস্ট পেজ বিল্ডার। এলিমেন্টর পেজ বিল্ডার, এলিমেন্টর পেজ বিল্ডার সব থেকে ইজিয়েস্ট পেজ বিল্ডার। মার্কেটে যদি 100টা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে আপনারা কাজ করেন, মিনিমাম 65 থেকে 70টা ওয়েবসাইট পাবেন যেগুলো এলিমেন্টর দিয়ে তাদের ওয়েবসাইট বিল্ড করা। তবে ওয়ার্ডপ্রেসটা একটা দুটো ওয়েবসাইট ঘাটাঘাটি করলে দুনিয়ার যে পেজ বিল্ডার দিয়ে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ড করা হোক না কেন, সেটা আপনারা ইজিলি বুঝতে পারবেন। এখন আমরা তো একটু আগে দেখলাম ওয়ার্ডপ্রেসে হাজার হাজার থিম আছে। ধরে নেন ওখানে 5,000 না কত থিম আছে, 5,000 ওয়ার্ডপ্রেসে ফ্রি থিম আছে। এরকম 10-12টার মতো পপুলার পেজ বিল্ডার আছে। প্রত্যেকটা পেজ বিল্ডার কিন্তু আবার এই 5,000 থিম প্রত্যেককে সাপোর্ট করে না। আর আমরা এখন কমিটেড, আমরা এলিমেন্টর এই পেজ বিল্ডারটা দিয়ে আমাদের ওয়েবসাইটটা কাস্টমাইজেশন করব। তো এই যে 5,000 থিম আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইটে, মানে ওয়ার্ডপ্রেসের ক্যাপাসিটি আছে, ওয়ার্ডপ্রেসের যে প্যানেল আছে ওখানে 5,000 থিম আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা থিম কিন্তু এই যে এলিমেন্টর পেজ বিল্ডারটাকে সাপোর্ট করে না। তাহলে আমাদের কাজ কি? আমাদের এমন একটা থিম খুঁজে বের করতে হবে যে থিমটা ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডারটাকে সাপোর্ট করে, রাইট? কারণ আমরা কমিটেড এলিমেন্টর দিয়ে পেজ বিল্ড করব, কারণ এটা সব থেকে ইজি এবং মার্কেটে ব্যাপকভাবে চলে। এর আমি স্পেশালি এটা নিয়ে ভালো কাজ পারি। অন্য থিম বিল্ডার নিয়ে কাজ করেছি কিন্তু এলিমেন্টরের মতো এক্সপেরিয়েন্স আমার নেই, তো সেটা আমি দেখাই। ওকে, এখন এলিমেন্টর কিন্তু ওয়ান কাইন্ড অফ প্লাগইনস। এলিমেন্টর কোত্থেকে নিয়ে আসবো? প্লাগইন দিয়ে নিয়ে আসতে হবে। তো আমরা এই যে প্লাগইন সেগমেন্টে যান, যাওয়ার পর এখানে অ্যাড নিউ প্লাগইন যান, যাওয়ার পর এখানে এলিমেন্টর লিখে সার্চ দেন, ELEMENTOR, এলিমেন্টর লিখে সার্চ দেন। দেখেন এই যে এলিমেন্টর পেজ বিল্ডার চলে আসছে। 10 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টল করা হয়েছে, 10 মিলিয়ন প্লাস। তাহলে 10 মিলিয়ন, 10 মিলিয়নের উপরে ওয়েবসাইট ক্রিয়েট করা হয়েছে এই এলিমেন্টর দিয়ে। চিন্তা করে দেখেন আপনি। এখন কথা হচ্ছে আমরা চাইলে এখান থেকে এটা ইনস্টল করতে পারি, কিন্তু প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? একটা পপুলার প্যানেল আছে যেটাকে বলা হয় স্টার্টার টেমপ্লেট।
এই স্টার্টার টেমপ্লেটের ভিতরে 200-250টার মতো থিম আছে, যেগুলো সব এলিমেন্টর পেজ বিল্ডারটাকে সাপোর্ট করে। তো আমরা যদি স্টার্টার টেমপ্লেটটাকে ইনস্টল করি, দেখবেন আমাদের এই যে এলিমেন্টর পেজ বিল্ডারটা বাই ডিফল্ট ভাবে ইনস্টল হয়ে যাবে। আমরা একটু চেক করে দেখি। এখানে এই যে প্লাগইনস এর মধ্যে আসছি, আমাদের ওয়েবসাইটে কিন্তু কোনো প্লাগইনস এখন ইনস্টল করা নেই, নো প্লাগইনস আর কারেন্টলি অ্যাভেলেবল। এখন আমরা অ্যাড নিউ প্লাগইন দিব, এখান থেকে আমাদের কাজ শুরু। দেখেন একটু অ্যাড নিউ প্লাগইন দিয়ে আমরা কোন প্লাগইনটা ইনস্টল করবো? স্টার্টার টেমপ্লেট, STARTER, স্টার্টার TEMPLAT, এটা মনে রাখেন। স্টার্টার টেমপ্লেটটা আমরা ইনস্টল করতেছি, স্টার্টার টেমপ্লেট, এটা আমরা ইনস্টল করবো। ইনস্টল নাও করেন। ইনস্টল করার পরে এটাকে অ্যাক্টিভ করতে হবে ওয়েবসাইটে। ওকে, আমি এদিকে আর যাচ্ছি না, আমি এদিকে পরে আসব। আমি একটু বোঝানোর চেষ্টা করছি যে দেখেন, এই যে স্টার্টার টেমপ্লেটটা আমরা ইনস্টল করলাম না, এই যে দেখেন এখানে ইনস্টল হয়ে আছে, ঠিক আছে? জাস্ট এখান থেকে গেট স্টার্ট, এখান থেকে ক্লিক করেন। গেট স্টার্ট ক্লিক করার পরে এআই ওয়েবসাইট আমরা বিল্ড করব না, আমরা এই যে ক্লাসিক্যাল স্টার্টার টেমপ্লেট এইটা দিয়ে করব। তো এইখানে একটু মনে রাখবেন, এখানে দেখেন এলিমেন্টরটা সিলেক্ট করে দিবেন, নাহলে কিন্তু হবে না। ব্লক এডিটর এটাও একটা পেজ বিল্ডার, এলিমেন্টর এটাও একটা পেজ বিল্ডার, বিহেভিয়ার বিল্ডার এটাও একটা পেজ বিল্ডার। আমরা কিন্তু কমিটেড আমরা এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করব। তো এলিমেন্টর ক্লিক করেন, করলে দেখেন এখানে মাল্টিপল থিম আপনারা দেখতে পাচ্ছেন। এই প্রত্যেকটা থিম এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে তৈরি করা। ওকে, প্রত্যেকটা থিম এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে তৈরি করা। তো বিজনেস রিলেটেড যদি আপনার রেস্টুরেন্ট থাকে, এখানে রেস্টুরেন্টে ক্লিক করেন, দেখেন যে থিম গুলো পাচ্ছেন সব রেস্টুরেন্ট বেস থিম। তো এটা প্রিমিয়াম, এটা সবগুলো পেইড, এখানে দেখতে পাচ্ছি এই একটাই ফ্রি আছে। তো আমরা তো করবো অ্যাকচুয়ালি পোর্টফোলিও এন্ড সিভি, তাই না? তো এই যে পোর্টফোলিও এন্ড সিভি ক্লিক করেন, এখানে দেখেন পোর্টফোলিও ওয়েবসাইটের ডিজাইন চলে আসে। এটা দেখেন প্রিমিয়াম, এটাও প্রিমিয়াম, এটা ফ্রি আছে, তো ভাল লাগছে না। এটা ফটোগ্রাফার যারা তারা এটা করতে পারে। এটা করা যায় পার্সোনাল পোর্টফোলিও। এটা সিলেক্ট করেন, সিলেক্ট করলে এই যে দেখেন আমাদের ওয়েবসাইটটা একটু পরে এরকম ডিজাইনে কনভার্ট হয়ে যাব। সো হ্যাঁ, এখানে একটা হোম পেজ আছে, অ্যাবাউট পেজ থাকবে, পোর্টফোলিও থাকবে, কন্ট্যাক্ট থাকবে। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। একটু পরে এরকম চেহারা হয়ে যাবে। ইজিলি অন ক্লিক করে কন্টিনিউ করেন, কন্টিনিউ করতে যান। আপনার নাম দেন এখানে। আমরা আমাদের নাম কি? ডিএম ব্যাচ 248। ওয়ার্কিং ইমেইল দিয়ে দেন এখানে। আই এম কি এক্সপার্ট দিয়ে দেন। দেন মাইসেলফ, মানে নিজের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে। এখানে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট, এখানে ক্লিক করেন। এখানে 30-35 সেকেন্ড লাগে, কত সেকেন্ড লাগবে সেটাও এরা বলে দিবে এখানে, যে আমাদের ওয়েবসাইটটা বিল্ডিং হতে কত সেকেন্ড লাগবে। সো এই থিমটা এখন কনভার্ট হয়ে যাচ্ছে। আগের চেহারা ছিল এরকম, এই চেহারা দেখবেন এখন আর থাকবে না আমাদের ওয়েবসাইটে। ওকে, 27 সেকেন্ড লাগছে আমাদের ওয়েবসাইট তৈরি করতে। এই যে চলে যান ভিজিট ইউর ওয়েবসাইট। এখন দেখেন এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের চেহারা। আচ্ছা, এটা লোডিং হতে একটু প্রবলেম হচ্ছে, ভেঙে ভেঙে গেছে। এই যে দেখেন আমাদের ওয়েবসাইটের চেহারা। হ্যাপি সবাই? এটা দেখেন আগের চেহারা ছিল এরকম। এটা রিফ্রেশ করেন, দেখবেন কনভার্ট হয়ে যাচ্ছে। ক্লিয়ার সবাই? এটা ক্লিয়ার?
আন্ডারস্ট্যান্ডিং পাইলেন। এখন কথা হচ্ছে, দাদা আমাদের তো এই আপুকে তো চাই না, আমরা তো ওয়েব ডেভেলপার না, এই সবগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করব? আমরা বলছিলাম না চেঞ্জ করার জন্য আমাদের কি লাগবে? পেজ বিল্ডার লাগবে। কোন পেজ বিল্ডার? এলিমেন্টর। তো এলিমেন্টরের প্লাগ ইনটা আমরা ইনস্টল করার কথা বলছিলাম। আমরা আমাদের ড্যাশবোর্ডে আবার একটু চলে যাই। এলিমেন্টরের প্লাগ ইনটা ইনস্টল করতে বলেছিলাম, তো প্লাগ ইন সেগমেন্টে যাই আবার। দেখেন এলিমেন্টর প্লাগ ইনটা বাই ডিফল্ট ভাবে ইনস্টল হয়ে গেছে। কারণ কি, আমরা এই যে স্টার্টার টেমপ্লেট থেকে এলিমেন্টর বেজ একটা থিম চুজ করেছিলাম। সো এই থিমে বাই ডিফল্ট ভাবে এলিমেন্টরটা আমাদের নিয়ে আসছে। এখন আমরা চাইলে আমাদের যে পেজগুলো কোথায় থাকবে, এই যে পেজ সেগমেন্টের ভিতরে যে পেজগুলো আছে, আমাদের অ্যাবাউট পেজ আছে, এখানে কন্ট্যাক্ট পেজ আছে, এই যে অ্যাবাউট পেজ এখান থেকে ভিউ করতে পারবেন। হ্যাঁ, এই যে ভিউ হয়ে যাচ্ছে অ্যাবাউট পেজ। তারপর আমাদের হোম পেজ আছে, কোথায় হোম পেজ কোনটা? এই যে এইটা আমাদের হোম পেজ। হ্যাঁ, সব পেজগুলো সব এখানে আছে। আমরা এইগুলো এডিট করবো এলিমেন্টর দিয়ে। কিভাবে? সাপোজ এই যে হোম পেজটা আমরা দেখতে পাচ্ছেন, যদি আপনি মনে করেন হোম পেজটা আমি এডিট করতে চাই এই মুহূর্তে, তাহলে এডিট উইথ এলিমেন্টর এখান থেকে ক্লিক করবেন এরকম। ক্লিয়ার? এখান থেকে করতে পারেন, অথবা আপনি যখন লগ ইন অবস্থায় আপনার ওয়েবসাইটে থাকবেন তখন এই যে উপরে লেখা থাকবে এডিট উইথ এলিমেন্টর, জাস্ট এখানে ক্লিক করবেন। তাহলে আপনার ওয়েবসাইটে একটা এডিটিং মোড ক্রিয়েট হবে। জাস্ট আমাকে 2 মিনিট টাইম দেন, আমি ব্যাক করছি। এটা হতে থাকুক। ওকে, আই এম সরি। সো এই যে স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, এটা এটা একটা এটা আপনারা কেটে দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন যখন এডিট উইথ এলিমেন্টারে আসছেন, প্রত্যেকটা ক্লিকেবল হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ক্লিকেবল হয়ে যাচ্ছে। যদি চান ইমেজটা চেঞ্জ করতে, জাস্ট ইমেজের উপরে ক্লিক করেন, বাম ধারে দেখেন আপনার এডিট বার চলে আসছে। জাস্ট এই যে দেখেন ডিলিট আছে, ডিলিট করে দেন। এখানে যাচ্ছেন আপনার ইমেজ দিতে, জাস্ট এখানে ক্লিক করেন, এই যে আপলোড ফাইল, আপনার ইমেজ ফাইলটা আপলোড করেন এখানে। তো ডেস্কটপে যে কোনো একটা ইমেজ আপনি নিয়ে আসতে পারেন, আমি এটা দিলাম। সো ইমেজটা এখানে চলে আসলো। কত ইজি ব্যাপার। এইটা চেঞ্জ করতে চাচ্ছেন, এটার উপরে ক্লিক করেন, দেখেন বাম ধারে এখানে লেখা আছে। তো কি লিখবো আমরা এখানে? আই অ্যাম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। হয়ে গেল। তো এখন মনে হচ্ছে আপনার এই যে লেখাটা অনেক বড় হয়ে গেছে, স্টাইলের মধ্যে চলে যান। যাওয়ার পরে এই যে টাইপোগ্রাফিতে যান। টাইপোগ্রাফিতে যে এখানে লেখার সাইজ দিয়ে দেন। আপনি আপনার পছন্দ মতো সাইজ দিতে পারবেন, এখান থেকে কত কত পিক্সেল দিতে যাচ্ছেন, কত পিক্সেলের সাইজ। এটার ফন্ট ফ্যামিলি এখান থেকে চুজ করতে পারেন, আপনি যে ফন্ট ফ্যামিলি আছে এটা চুজ করতে পারেন এখান থেকে, তাই না? সো এখান থেকে দেখেন কালার কম্বিনেশন সেট করতে পারবেন আপনি। এই যে কালার, ইচ্ছা মতো কালার দিতে পারবেন। হ্যাঁ। সো এই কালার কোড এই যে হেক্সা কালার, যে কালার পিকজি দিয়ে আপনি এখান থেকে কালার কোড নিয়ে আসতে পারবেন। প্রত্যেকটা ক্লায়েন্টের কিন্তু একটা ব্র্যান্ড কালার থাকে। যেমন আপনি যদি আমার ওয়েবসাইটে যান, আমার কিন্তু একটা ব্র্যান্ড কালার আছে লোগোতে, দুইটা, একটা ব্লু মতো আর একটা, এটা কি ইয়েলো বলা যাবে না, কি কালার কি জানি, আপুরাই ভালো জানে এগুলো কালার গুলা। তো দেখেন পুরো ওয়েবসাইট কিন্তু আমার ওইরকম কালার ম্যানেজ করা বিভিন্ন জায়গায়।
এটা কিন্তু ব্র্যান্ড পারপাস করা লাগে। সো ক্লায়েন্ট যদি এরকম কালার দিয়ে দেয় তখন কিন্তু আপনাকে এই লেখার ভিতরে ভিতরে ওই কালার ম্যানেজ করে করতে হয়। এই যে এই নিচে এই কালার কোড থাকে, একটা হেক্সা কোড থাকে কালারের। হ্যাঁ, এটা হেক্সা কোড কিভাবে দেখতে হয় যে কোনো কালারের, এইভাবে হেক্সা কোড দেখতে হয়। যেমন এই লেখাটা জাস্ট ইন্সপেক্ট করেন, এই যে দেখেন এই ধারে কালার, এই যে হেক্সা কোড চলে আসছে, এই হচ্ছে কালারের হেক্সা কোড। আপনি যদি কান এই কালারটাই নিবেন তাহলে এই কালারটা এখান থেকে কপি করে এখানে বসাই দেন, দেখেন এই যে সেম কালার কোডটা এখানে চলে আসছে। সো এটাকে বলা হয় কালার হেক্সা কোড। ঠিক আছে, এছাড়া এখানে আরো অনেক কিছু আছে, খুব বেশি আমাদের প্রয়োজন হবে না, আমাদের উদ্দেশ্য না যে আমরা এখানে ডেভেলপার হতে আসছি। সো এটা নিয়ে আমরা কথা বলতে চাই না। আমিও কিন্তু আমার লাইফে কখনো ওয়ার্ডপ্রেস নিয়ে এখনো কোনো কোর্স করিনি। সো আমি এত কথা বলতে পারতেছি। আর আপনারাও আমার থেকে আরো বেশি কথা বলতে পারবেন যদি এটা নিয়ে বেশি পরিমাণ প্র্যাকটিস করেন। আমি তো ওয়ার্ডপ্রেস নিয়ে প্র্যাকটিসই করি না ওভাবে। আমি তো এসইও ডিজিটাল মার্কেটিং নিয়ে প্র্যাকটিস করি, আমি কোর এসইও, মানে সেই এসইওই করতে আছি। আমার প্রোফাইল দেখলে আপনারা বুঝতে পারবেন সবকিছু এসইও এসইও ময়। ওয়েবসাইট দেখেন অথবা আমার সোশ্যাল মিডিয়া গুলো দেখতে পারেন, এখান থেকে এই যে নিচে সোশ্যাল মিডিয়া গুলো ইন্টিগ্রেট করা আছে, সবই এসইও এসইও। সো ওকে, এই লেখাটা চেঞ্জ করতে চাচ্ছেন, এখানে ক্লিক করেন, এই যে বামদার থেকে এই লেখাটা এখান থেকে চেঞ্জ করে দেন, যা দিবেন এখান থেকে দিয়ে দেন। মনে হচ্ছে এটা অতিরঞ্জিত, ডিলিট করে দিতে যাচ্ছেন, এটা ডিলিট করে দেন, রাইট বাটন ক্লিক করেন, করে এই যে এখানে ডিলিট আছে ডিলিট করে দেন। তারপরে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডে স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটাও ডিলিট করে দেন, কাহিনী শেষ। তারপরে এই লেখাটা অ্যাবাউট মি চেঞ্জ করতে যাচ্ছেন, করে ফেলেন, এখানেও একটু কন্টেন্ট দিতে যাচ্ছেন দিয়ে দেন, এখানে কন্টেন্ট দেন, এখানে কন্টেন্ট দেন, এখানে দেন। হ্যাঁ, এই যে এই যে কি বলে এটাকে, বাটন। তো বাটন, এই যে কন্ট্যাক্ট মি আছে, আপনি যদি মনে করেন এখানে লিখেন হায়ার মি, আমার মতো আমি যেমন লিখছি হায়ার মি, হায়ার মি লিখে এই ওয়েবসাইটের কন্ট্যাক্ট পেজটা অ্যাড করে দেন। কেমনে অ্যাড করবেন, এর কন্ট্যাক্ট পেজ কোথায় আছে, এই হচ্ছে কন্ট্যাক্ট পেজ, তাই না? কন্ট্যাক্ট পেজের ইউআরএলটা এখান থেকে কপি করে নিয়ে নেন, কপি করে নিয়ে কন্ট্যাক্ট পেজের ইউআরএলটা এখানে দিয়ে দেন এই যে লিংকের মধ্যে। তাহলে এখানে ক্লিক করলে, হায়ার মিতে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে, তাকে কন্ট্যাক্ট পেজে নিয়ে যাবে। এখন এখান থেকে কন্ট্যাক্ট ফর্ম গুলো ভরলে কন্ট্যাক্ট হয়ে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? সো ওকে, চাইলে এখান থেকে ইমেজটা চেঞ্জ করে ফেলতে পারেন। সো এই হচ্ছে ব্যাপার। এখন ইমেজ চেঞ্জ করার ক্ষেত্রে একটা বিশেষত্ব এখানে দেখেন, একটা একটা ডিজাইন কিন্তু এখানে আছে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড, তার উপরে একটা সাইজের ইমেজ। একটু চোখ বন্ধ করে চিন্তা করেন, এই ইমেজটা যদি আপনি চেঞ্জ করে এই ইমেজটা দিতেন তাহলে কি হতো? পুরো সাইজটা নষ্ট, চেঞ্জ, মানে পুরো ডিজাইনটাই নষ্ট হয়ে যেত, রাইট? তো পুরো ডিজাইনটা তো আমরা নষ্ট করতে চাই না। আমাদের এই জন্য এই ইমেজের সাইজটা দেখে নেওয়া উচিত ছিল। তো এটা আমরা ব্যাকে যাব কিভাবে? আচ্ছা, এই বারটা আগে নিচে ছিল, এখন উপরে চলে গেছে। যাই হোক, ব্যাপার না, দেখার চেষ্টা করি এখানে সেটিং। জাস্ট একটু রিফ্রেশ করে দেখি। ওকে, দেখেন এই যে আহ, এটার মধ্যে ভিউ অল রিভিশন যদি দেন, আমরা মনে করেন যে ব্যাকে ফিরে যেতে চাই, এখানে ছবিটা আমরা যদি এইখানে দিই 10 মিনিট আগেই, ও আচ্ছা, যে 51 সেকেন্ড আগে যদি এখানে দেই তাহলে আগে সব ইসে চলে যাবে। হ্যাঁ, সো এই এর দরকার নেই এগুলা, টাইম নষ্ট হচ্ছে। দেখেন আগের ইসে চলে আসছি আমরা, কারণ ইন্টারনেট ইস্যু হচ্ছে, লোডিং হতে দেখেন কতক্ষণ লোডিং হইতেই আছে, আমাদের টাইম নষ্ট হবে। তো এই ধরনের ছবি যখন আপনারা চেঞ্জ করবেন তখন এই সাইজটা দেখে নেবেন। ওহ, ডিস্টার্ব করতেছে। এই যে ফ্রি সার্ভারে একটা প্রবলেম, যে এরা ইন্টারনেট ইস্যু অনুযায়ী ডিসপ্লে করে, ডিস্টার্ব করে এরকম। এখন এই যে চেঞ্জটুকু হলো, আবার চলে আসছে এটা।
আচ্ছা থাক, সমস্যা নেই। আচ্ছা এটাকে আগে পাবলিশ করে দেন, পাবলিশ না করলে এটা সেভ হবে না। ওকে, পাবলিশ করে আমি সাইটের মধ্যে আবার নতুন ঢুকি, কারণ এখানে আর কোনো কিছু ক্লিক এখন নিচ্ছে। এই যে এর সাইজ গুলো কেমনে দেখতে হয়, এই যে এই ছবির উপরে ক্লিক করবেন, ক্লিক করলে প্রত্যেকটা ছবি দেখবেন একটা সাইজ থাকে। কত? 1415 × 814 পিক্সেল। তো এখানে কোন ছবিটা ছিল? এই ছবিটা ছিল মেবি 640 × 800 পিক্সেল। তাহলে এই রকম ডিজাইন যদি থাকে তাহলে আপনি সাইজটা মেনটেন্স করেই কাজ করবেন, নাহলে কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তো আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি। এই যে হোম পেজটা বাই ডিফল্ট ভাবে এখানে আছে, এই হোম পেজটা আপনারা সুন্দরভাবে এখানে আপনাদের ছবি, আপনার ছবি দিবেন। এইখানে আপনি ডিজিটাল মার্কেটার সেটা লিখবেন, এইখানে আপনি কন্টেন্ট দিলে দিবেন। এইখানে এই বাটনগুলো সব ঠিক করে এই প্রত্যেকটা কন্টেন্ট চেঞ্জ করবেন। কিভাবে করবেন? কন্টেন্ট লিখতে পারেন না আমি জানি, এখানে সবাই চ্যাট জিপিটি ইউজ, চ্যাট জিপিটির ব্যবহার তো সবাই জানেন। আপনি চাইলে চ্যাট জিপিটি ব্যবহার করে এই যে হোম পেজের ভিতরে যা কিছু আছে, আপনি নিজেকে কেমন ভাবে দেখতে চান সেইভাবে সুন্দর করে ডিজাইন করে নিয়ে আসবেন। প্রত্যেকটা অংশ এর নিচের দিকে দেখেন, আমি একটু বলে যাই। যেমন হোয়াট সার্ভিস আই এম প্রোভাইডিং, কি কি সার্ভিস প্রোভাইডিং নেম। তো ডিজিটাল মার্কেটিং এ আপনারা কি কি শিখছেন? মনে করেন ক্যানভা শিখছেন, এখানে লিখবেন ক্যানভা। এখানে ক্যানভা রিলেটেড দুই এক কথা লিখবেন। এখানে লিখবেন হোয়াইট বোর্ড ভিডিও অ্যানিমেশন, আপনারা শিখে আসছেন লেভেল 1-এ, হোয়াইট বোর্ড ভিডিও অ্যানিমেশন লিখবেন। এই সার্ভিসটা কিন্তু আপনি দিচ্ছেন, হ্যালো, আপনি দিচ্ছেন। তারপরে এখানে যেহেতু ক্যানভা লিখবেন তার মানে ভিডিও এডিটিং, তাহলে এখানে একটা আইকন চেঞ্জ করবেন, ভিডিও এডিটিং রিলেটেড আইকন যতগুলো আছে সেই আইকন এখানে চেঞ্জ করবেন, এরকম একটা আইকন ডাউনলোড করবেন। হুম, অথবা ইনসার্ট ফ্রম ইউআরএল, এটা না, আইকন, এরকম একটা আইকন আপনি ক্যানভা দিয়ে বানাবেন, বানায় এখানে সেটা এখানে সেটা দিবেন। সাইজটা যেন ঠিক থাকে, এরকম সাইজের কত 256 × 256 পিক্সেলের একটা আইকন বানাবেন, যেখানে আপনি রিপ্রেজেন্ট করবেন যে এখানে ভিডিও মানে গ্রাফিক ডিজাইনিং করা হচ্ছে। হোয়াইট বোর্ড অ্যানিমেশন, এখানেও একটা ছবি বানাবেন, এখানে দিবেন এবং এখানে লিখবেন হোয়াইট বোর্ড অ্যানিমেশন। আর কি শিখছেন আমি জানি না, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট মনে হয় শিখছেন, তাই না? ফেসবুক পেজটা যেসব ক্রিয়েট করা শিখছেন। তো এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের একটা আইকন দিবেন, দিয়ে এখানে লিখবেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এখানে দুটো কথা লিখবেন, এই তিনটা সবই লিখবেন আপনারা। ঠিক আছে, আমি বলে দিচ্ছি এরপরে যেন ভুল না হয়। এই সেকশনটা যদি মনে হয় যে এই সেকশনটা কি লিখবো ভালো লাগছে না, কেটে দেন এখান থেকে, সেকশন গায়েব। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার কি ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে? মনে করেন ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ওইটাই এখানে লিখবেন, ক্যানভা ডিজাইন কত সাল থেকে কত পর্যন্ত, এখানে 2-3 বছর লিখবেন, এর মিথ্যা কথা লেখেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কারণ দেখবো তো আমি জাস্ট আপনাদের ক্যাপাসিটিটা ক্রিয়েট করার চেষ্টা করতেছি, আপনারা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। ক্লায়েন্টের কাজ আসলে, একটা ওয়েবসাইটে ক্লায়েন্টের কাজ আসলে কিন্তু আমাদের এই কন্টেন্ট গুলো চেঞ্জ করতে হয় এসইও করার জন্য। ঠিক আছে, এই জন্য এগুলো এখনই থেকে আমাদের শুরু করা উচিত। এখানে প্রত্যেকটা অংশ চেঞ্জ করবেন। যদি মনে হয় যে আমি তো দুইটা দিব এখানে, তাহলে এইগুলো বাদ দিয়ে দেন, এগুলো ডিলিট করে দেন এখান থেকে। এই যে মনে করেন এই নিচের গুলো দিতে চাচ্ছি না, ডিলিট করে দেন যদি মাথায় না আসে। তবে দেওয়ার চেষ্টা করবেন একটু ক্রিয়েটিভ ভাবে। ঠিক আছে, এখানে কিন্তু আপনাদের ক্যাপাসিটি নির্ণয় করা হচ্ছে, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। মাই পোর্টফোলিও, এখানে মাই পোর্টফোলিওতে কি দিছে, এটা দেখেন কয়েকটা ইমেজ দিছে না? তো ইমেজের সাইজ গুলো এখান থেকে দেখে আসেন, কি সাইজের ইমেজ দিছে এখানে। এই যে এই ইমেজটা কত, 1415 × 811 পিক্সেলের ইমেজ, 4টা 5টা ইমেজ এভাবে কালেক্ট করবেন। মনে করেন আমার ওয়েবসাইট থেকে, আমার ওয়েবসাইটের হোম পেজের একটা স্ক্রিনশট নিয়ে নেন এখান থেকে, অ্যাবাউট পেজের একটা স্ক্রিনশট নিয়ে নেন, এরকম 4টা 5টা ওয়েবসাইট থেকে স্ক্রিনশট নিয়ে আপনি এখানে দিয়ে দিবেন। এটা হচ্ছে আপনার পোর্টফোলিও, তার মানে কি আপনি এই ওয়েবসাইট গুলো কাজ করেছেন আগে। ক্লিয়ার? মাই ক্লায়েন্টসে আপনার ক্লায়েন্টরা কি বলে, এখানে তিনটা এআই ইমেজ দিবেন, 3টা এআই ইমেজ এখানে দিবেন। দেওয়ার পরে আপনার ক্লায়েন্ট কি রিভিউ দিছে সেই রিভিউ গুলো এখানে অ্যাড করবেন, তাদের নাম দিবেন। প্রথমটা দিবেন আমার নাম, ছবি দেয় দেন। তাহলে আমার সাথে আবার, আচ্ছা আমার নাম দেওয়ার দরকার নেই, কোনো প্রয়োজন নেই, যে কোনো এই নাম চেঞ্জ করারই দরকার নেই। শুধু এই যে বডিটা চেঞ্জ করবেন আর এই ইমেজটা চেঞ্জ করবেন। ঠিক আছে, স্টে ইন টাচ এটা আর চেঞ্জ করার দরকার নেই, শুধুমাত্র এই কন্টেন্টটা চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, করার পরে এখান থেকে পাবলিশ করে দিবেন, তাহলে আপনাদের হোম পেজ ডিজাইনটা হয়ে যাবে। তাহলে কি হলো, মনে করেন যে পুরানো ঘরে আপনারা রং চং করে একটু নতুন করলেন, কাহিনী শেষ। এবার আমি চাচ্ছি যে যদি আপনাদের দায়িত্ব দেওয়া হয়, এখানে হোম পেজ আছে, অ্যাবাউট পেজ আছে, পোর্টফোলিও পেজ আছে, কন্ট্যাক্ট পেজ আছে, এখানে নতুন একটা পেজ ক্রিয়েট করতে, যদি আমি বলি নতুন আর একটা পেজ ক্রিয়েট করেন, A to Z নিউ পেজ,
এরকম কোনো স্ট্রাকচার, এই পেজটা তো একটা স্ট্রাকচার ছিল, শুধু আমরা কন্টেন্টটা চেঞ্জ করছি। এবার A to Z একটা পেজ আপনারা কিভাবে ক্রিয়েট করবেন আমাদের করতে হতে পারে। কোথায় যাবেন আপনারা? এই পেজ সেগমেন্টে যাবেন, যাওয়ার পরে অ্যাড নিউ পেজ ক্লিক করেন, এখানে অ্যাড নিউ পেজ। আচ্ছা, কি কি পেজ বানাবো আমরা? পেজের নাম কি হতে পারে? মনে করেন ডেমো দিলাম, পেজের নাম ডেমো, DEMO দিয়ে এটা কি করবেন? এডিট উইথ এলিমেন্টর করেন, ডেমো পেজটাকে এডিট উইথ এলিমেন্টর করেন। আমরা এলিমেন্টর দিয়ে একটা ডেমো পেজ ক্রিয়েট করতেছি, এবং সেই ডেমো পেজটা আমার ইচ্ছা যে হোম এবং অ্যাবাউট এইখানে অ্যাড করে দিব। কিভাবে অ্যাড করা যায় দেখি। দেখেন ডেমো পেজ কিন্তু এটা কিচ্ছু নেই, একদম সাদামাটা। কেমনে সম্ভব? এটা সম্ভব, সম্ভব। এরকম এরকম একটা ডিজাইন করবো আমরা মনে করেন। তো কি হবে সেটা? ফার্স্ট অফ অল এই যে প্লাস বাটনটা দেখতে পাচ্ছেন, প্লাসে ক্লিক করেন, ফ্লেক্স বোর্ড এখানে ক্লিক করেন। কয়টা সেগমেন্ট নিব? দুইটা সেগমেন্ট নিব, ডান ধারে একটা ছবি, বাম ধারে লেখা, দুইটা সেগমেন্ট নিলাম। নেওয়ার পরে এইখানে ক্লিক করেন, ক্লিক করে দেখেন এখানে ইমেজ আছে না, এই ইমেজটা টেনে এনে এখানে ছেড়ে দেন। এটাকে বলে ড্রাগ অ্যান্ড ড্রপ। এখানে ড্রাগ করেন, এখানে ড্রপ করেন, এই যে ইমেজ বক্স চলে আসছে। এখানে আপনি আপনার ফটো নিয়ে আসেন, যে ফটো দিবেন এই ফটোটা দিলাম, কাহিনী শেষ। তারপর এখানে কি আছে দেখেন, একটা টাইটেল আছে, প্লাস ক্লিক করেন। টাইটেল কই? এখানে এই যে টাইটেল মানে হেডলাইন, এই হেডলাইন কপি করে এখানে ছেড়ে দেন। হেডলাইনে কি লেখা আছে? সজীব রায়, এটা কপি করে নিয়ে আসেন। কত ইজি ব্যাপার দেখেন, দিলাম এটা। তারপরে এটা রং চং কালার ফালার এগুলো তো আপনারা ইচ্ছা মতো এখান থেকে করতে পারবেন, আমি আর ওগুলো নিয়ে কথা বলছি না। তারপরে দেখেন এখানে আর একটা হেডলাইন নেওয়া, নেন আর একটা হেডলাইন এখান থেকে। হেডলাইন নিতে গেলে কোথায় যাবেন আপনারা? এই যে এইখানে অ্যাড এলিমেন্টর, এখানে ক্লিক করবেন, আর একটা হেডলাইন নিয়ে এর পিছনে ছেড়ে দেন, এখানে ওই কথাটা লেখেন। এর যেহেতু একটু সাইজ ছোট তাই না, তো সাইজ ছোট করে দেন এখান থেকে। এই যে টাইপোগ্রাফির মতো যে মানানসই সাইজ করে দেন আপনি। তারপরে দেখেন আবার একটা হেডিং নেওয়া, দেন মনে করেন এখান থেকে নিতে চাচ্ছেন না, তাহলে এইটাই ডুপ্লিকেট করে দেন, নিচে একটা ডুপ্লিকেট হয়ে গেল, শুধু কন্টেন্টটা চেঞ্জ করে দেন। এটা সাইজটা আর একটু ছোট করে দেন, সাইজটা একটু ছোট করলেন, তাই না? চাইলে এখান থেকে ওয়েটটা একটু কমাই দিতে পারেন, একটু পাতলা করে, সেম ওয়েট, কোনো সমস্যা নেই। তারপরে কি আছে এখানে? বিশাল বড় একটা রচনা লেখা আছে। এই রচনা লেখা কিন্তু হেডিং এ হবে না, এটা হবে টেক্সট এডিটর। এটা হবে টেক্সট এডিটর, টেক্সট এডিটর লিখতে হবে। টেক্সট এডিটর নিয়ে কপি করে দিয়ে দিলাম, কাহিনী শেষ। দেখেন এটার মতো হয়েছে কিনা। ও সরি, আবার বাটন আছে। তো বাটন কই পাবো আবার? এখানে দেখেন বাটন আছে কই, এই যে কই, এই যে বাটন। বাটন আনেন, বাটন এনে এখানে নিচে ছেড়ে দেন। ক্লিক হিয়ার আছে তাই না? ক্লিক হিয়ার থাকতে পারে, অথবা যদি মনে করেন হায়ার মি লিখবেন, লেখেন, লিখে দেন হায়ার মি। হায়ার মি লেখার পরে কি করবেন? এর কন্ট্যাক্ট পেজের ইউআরএলটা এখানে এনে দিয়ে দেন, দেন এখানে ক্লিক করলে কন্ট্যাক্ট পেজে নিয়ে চলে যায়। হয়ে গেল। তো এটা কিন্তু আমরা একটু অ্যালাইন করতে পারি। জাস্ট এই এটা ক্লিক করেন, করার পরে এখানে দেখেন এই যে সেন্টার আছে না, সেন্টার করেন, তাহলে এটা দেখেন এই লেখাটা এই ইমেজের সেন্টার হয়ে গেল। জিনিসটা একটু দেখতে ভালো লাগে, এই ছাড়া কিছু না। তো এটা আমরা প্রিভিউ করতে পারি এখান থেকে, ওই ভিউ পেজ, অথবা এইটা করতে পারি। আচ্ছা, আমার আমার নিজেরই বুঝতে দেখেন কষ্ট হচ্ছে, কারণ ইন্টারফেসটা চেঞ্জ হয়েছে। আগে এই সিস্টেমটা নিচে ছিল সব, আরো সুন্দরভাবে ছিল। আরো সুন্দরভাবে ছিল না, হয়তো এটাই বেশি সুন্দর, কিন্তু আমি ওইটার সাথে পরিচিত। দেখেন এবার খারাপ দেখা যাচ্ছে না কিন্তু। ক্লিয়ার? আমরা একটা অংশ শিখে গেলাম, ইজি ব্যাপার, যা মন চায় আপনি করতে পারবেন। এর নিচে আর একটা অংশ নিতে যাচ্ছে, এবার মনে করেন এরকম একটা অংশ নিতে যাচ্ছে, অথবা এটা বাদ দেন, আমরা এইটা নিতে যাচ্ছি, মাই বাস্কেট। তো কি করব? নিচে একটা অংশ নেন, প্লাস চিহ্ন করেন,
এই ফ্লেক্সবোর্ড এটা একটা লম্বা একটা সেকশন নেন আপনি। নেওয়ার পরে এর ভিতরে একটা হেডিং নিয়ে আসেন। হেডিং এর ভিতরে কি দিব? মাই বাস্কেট। মাই বাস্কেটটা আমরা এই স্টাইলের মধ্যে যান যে সেন্টার অ্যাডজাস্ট করেন মাই বাস্কেট। তারপরে মাই বাস্কেটের পরে কি দেওয়া আছে? এরকম চারটা আলাদা আলাদা ভাগ করা আছে, তাই না? চারটা ভাগ আমরা কোথায় পাবো? হুম, চারটা ভাগ কিন্তু আমরা এখান থেকে নিতে পারি, এই যে এইভাবে। এখানে চারটা আলাদা আলাদা ভাগ আছে, চারটা আলাদা আলাদা বক্স নিলাম আমরা। চারটা আলাদা আলাদা বক্স নিলাম। এখন বক্সের ভিতরে আমি কি দিছি এখানে? প্রথমে একটা ইমেজ দিছি, তারপরে এরকম একটা কাউন্ট দিছি, তারপরে এখানে একটা কন্টেন্ট দিছি। তো এগুলো কিন্তু সবই আছে, আমি আমি জাস্ট একটা একটা করে দেখাই। এগুলো মনে হয় একদম সেম ডিজাইন করলে আপনাদের বোঝাতে পারবো না, বোঝাতে সারা রাত লেগে যাবে। আমরা টাইটেলে হেডিং এর কাজ বুঝলাম, ইমেজের কাজ বুঝলাম, টেক্সট এডিটরের কাজ বুঝলাম, ভিডিওর কাজ এখনো দেখিনি। হ্যাঁ, ভিডিওর কাজ আমরা দেখিনি। মনে করেন আমরা এখানে দুটো সেগমেন্ট নিলাম, নেওয়ার পরে একটা ভিডিও নিব, এই ধারে একটা ভিডিও নিব। তাহলে এখানে একটা ভিডিও দিয়ে দেন, এখানে একটা ভিডিও, ভিডিওর ইউআরএল এনে দিয়ে দেন এর মধ্যে। তাহলে এখানে আপনার ভিডিওটা ডিসপ্লে হবে। ভিডিওর ইউআরএল আমি আমার ইউটিউব চ্যানেল থেকে এনে দিই। আচ্ছা, মনে করেন এই একটা ভিডিওর ইউআরএল আমরা এখানে এনে দিলাম, দেখেন আমাদের ইউটিউব ভিডিওটা এখানে ডিসপ্লে হচ্ছে। ক্লিয়ার? এই ধারে কি নিব আবার দেখি আর কি কি আছে। ভিডিওর পরে আমরা আছে বাটন, বাটনটা বুঝলাম। ডিভাইডার, এটা কোনো কাজে লাগে না। ডিভাইডার মানে দুটো অংশের ভিতরে একটা ডিভাইড, এটা ক্লিক করেন, ক্লিক করে এখানে দেন। এই যে এখানে একটা ডিভাইডার ক্রিয়েট হচ্ছে। এই যে এটা এখন খুব একটা কাজে লাগে না, আমার তো মনে হয় না যে আমি কোথাও ডিভাইডার ইউজ করছি। এটা খুব প্রয়োজনীয়, প্রয়োজন নেই এটা, কোনো প্রয়োজন পড়ে না এই এখন বর্তমান ডিজাইন গুলোতে। সো ডিভাইডার নিয়ে আপনাদের কোনো বদার হওয়ার কোনো কারণ নেই। ডিভাইডারের পরে আছে দেখেন স্পেস। এই যে দুটো অংশের ভিতরে যে স্পেস নিতে হয় না, ডিভাইডার দরকার নেই তো ডিলিট করে দিই। এই বাস্কেট এবং মনে করেন এর মাঝখানে আমি একটা স্পেস নিতে যাচ্ছি, তাহলে এখান থেকে স্পেসটা নেওয়া যায়। এই যে স্পেসটা ক্লিক নিয়ে আসেন, নিয়ে এসে এর মধ্যে ছেড়ে দেন। কত পিক্সেলের স্পেস, 50 নাকি 100? যত স্পেস নেবেন তত স্পেস এর মধ্যে আসবে, কিন্তু এই স্পেসটা নিবেন না কেউ। ঠিক আছে, কেন নিবেন না? কারণ এই স্পেস নিলে মোবাইল, এই ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি করতে গেলে একটু ইস্যু হয়। হুম, মানে আমি তো ডেভেলপার না, আমার একজন ডেভেলপার আমাকে এভাবে বলছিল যে এটা নেওয়া উচিত না, এটা মোবাইল ফ্রেন্ডলি ইস্যু হয়। তো এখন কথা হচ্ছে আমি তো নিতে চাই, আমার ওয়েবসাইটে দেখেন সব জায়গায় কিন্তু স্পেস দেওয়া আছে, প্রত্যেকটা সেগমেন্টের পরে একটা করে স্পেস দেওয়া আছে। 100 পিক্সেলের স্পেস, সব জায়গায় 100 পিক্সেলের স্পেস দেওয়া। এটা কিভাবে নিতে হবে? জাস্ট মনে করেন আপনি এই ভিডিওর উপরে একটা স্পেস নিতে যাচ্ছেন, এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করেন, এই যে সিলেক্ট করার পরে অ্যাডভান্সে আসেন। অ্যাডভান্সে আসার পরে এখান থেকে একটা পেডিং নিবেন, টপ পেডিং। উপরে যদি স্পেস চান তাহলে উপরে পেডিং নিবেন, নিচে চাইলে বটম, রাইটে চাইলে রাইট, এখানে লেফটে চাইলে লেফট। তো এগুলো কিন্তু সব একসাথে করা। এই লিঙ্কটা আগে ডিসকানেক্ট করার পরে উপরে মনে করেন 100 পেডিং নিচ্ছেন, 100 দিয়ে দেন। এই যে দেখেন 100 পিক্সেলে একটা উপরে পেডিং হয়ে গেল। ক্লিয়ার? এই যে এখান থেকে নিবেন এটা। সো ভিডিওর পরে কি আসবে? ভিডিওর পরে আমরা স্পেস, গুগল ম্যাপ। এটা চাইলে আমরা ছোট বড় করতে পারি সেকশন গুলো। অথবা এখান থেকে সেকশন গুলো আমরা দেখে নিতে পারি কত পার্সেন্টেজে আছে। 47%, আমরা 50% করে দিলাম একটা। সো আমরা এখান থেকে মনে করেন একটা গুগল ম্যাপ নিব। গুগল ম্যাপ কি? এই যে গুগল ম্যাপটা নিয়ে গেলাম, নিয়ে গুগল ম্যাপের অ্যাড্রেসটা আমরা এখান থেকে দিব। তো আমারও একটা গুগল ম্যাপ আছে। এই যে গুগল ম্যাপ হয়ে গেল। ক্লিয়ার? সো এটার জুম ইন জুম আউট করতে পারেন, ওটা নিয়ে কোনো প্যারা নেই। হাইট ওয়াইট বাড়াতে কমাতে পারেন, এখান থেকে ইচ্ছা মতো এটা ডিজাইন করে নেবেন প্রয়োজন মতো। গুগল ম্যাপের পরে আইকন, ইজি ব্যাপার। যদি কোথাও আইকন নিতে চান, আমরা একটা বক্স এখানে নিতে পারি। আহ একটু বেশি করে নেই, চারটা পাঁচটা বোঝার জন্য। আইকন মনে করেন এখানে একটা আইকন নিবেন।
তো আইকন নিয়ে আসতে পারেন, এখান থেকে আইকন নিয়ে এসে ছেড়ে দেন। আইকন লাইব্রেরি আছে হিউজ পরিমাণ, দেখেন হাজার হাজার শত শত আইকন, তাই না? শত শত আইকন আছে, এখানে ইচ্ছা মতো আপনি আইকন চুজ করতে পারেন। আইকন লাইব্রেরির পরে কি আছে? এই ডাব্লিউপি ফর্ম, এটা কোনো কাজে লাগবে না, এটা খুব একটা কোনো কাজে লাগবে না। তারপর প্রো, এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি না, পয়সা দিতে হবে আমাদের, কোনো খরচ মানে আমার ওয়েবসাইটটা কিন্তু পুরোটা ফ্রি, আমি কিন্তু কোনো পেমেন্ট করে কাজ করি না, প্রয়োজনই হয় না, আমরা কাস্টম ডিজাইন করতে পারি। তারপরে দেখেন ইমেজ বক্স, এটা বুঝেন তো? এটা বুঝেন? ইমেজ বক্স হচ্ছে এইটা, এই যে, এই যে এটা অবশ্য আইকন বক্স, আমি একটু দেখাই, বোঝানোর চেষ্টা করি। একটা ইমেজ বক্স এখানে নিয়ে আসেন, উপরে একটা ইমেজ থাকবে, এখানে একটা হেডিং থাকবে, নিচে একটা লেখা থাকবে। তো এখানে যে কোনো একটা ইমেজ আপনি দিতে পারেন, আমরা বোঝার মতো করে যে কোনো একটা ইমেজ দিই, ইমেজ দিলাম। হ্যাঁ, তারপর এখানে হেডিং দিয়ে দিবেন, যে কোনো একটা, এই যে হেডিং সেগমেন্টে এখানে আপনি লেখা দিয়ে দিবেন। আমিও কিন্তু এখানে আইকন বক্স নিছিলাম, শুধুমাত্র আইকনটা দিছি আর হেডিংটা দিছি, এর নিচে আর ডেসক্রিপশন আমি দেইনি, প্রয়োজন হয়নি তাই দেইনি। সো ইমেজ বক্সের পরে আইকন বক্সও আছে, দেখেন সেম ব্যাপার। ওই, এই যে আইকন বক্স, এখানে আইকন বক্সটা নিয়ে নিতে পারেন, ঠিক আছে? প্রয়োজন যদি হয়, আপনি যদি চান যে আমি এরকম ডিজাইন করতে চাই, কোথাও আইকন বক্স দিতে চাই, তাহলে আইকন বক্স দিতে পারবেন। তারপর ইমেজ ক্যারোসেল। ইমেজ ক্যারোসেল মানে কি? ওই যে স্লাইডিং করা, ডান থেকে বামে ইমেজ নিতে চান, যদি ইমেজ ক্যারোসেল নিয়ে নেন, এখানে নেওয়ার পরে এর ভিতরে আপনি মাল্টিপল ইমেজ অ্যাড করে দিয়ে দিবেন, মনে করেন এই একটা দিলেন, এই একটা, 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 ব্যাস। এটা ইমেজ গ্যালারি, এখানে একটা গ্যালারি ক্রিয়েট হচ্ছে, এই দেখেন মাল্টিপল ক্যারোসেল হবে, এই যে এইখানে। ক্লিয়ার? ইমেজ গুলো এখানে সেটিং আছে, সেটিং চেঞ্জ করে নেবেন, কয়টা ইমেজ ডিসপ্লে করতে চাচ্ছেন, কি বৃত্তান্ত, সবকিছু এখানে সব ইমেজ ক্যারোসেলে আপনি সব আন্ডারে এখানে দেখা যায়, ইমেজের সাইজ কত রাখতে চাচ্ছেন, কি বৃত্তান্ত, সবকিছু এখানে সব ফিট করা যায়, ঠিক আছে? তারপরে এই যে অ্যারো গুলো কি করা করবেন কি না, এগুলো ইয়ে করা যায়, খুব একটা প্রয়োজন হয় না এগুলার। ই কমার্স ওয়েবসাইটে কখনো কখনো এগুলোর প্রয়োজন হয়। ইমেজ ক্যারোসেলের পরে বেসিক গ্যালারি, এই যে ইমেজ গ্যালারি, এটা হচ্ছে বিভিন্ন সার্ভিস ওয়েবসাইটে ইমেজ গ্যালারি অ্যাড করা প্রয়োজন হয় কখনো কখনো। চাইলে এই যে এই ইমেজ গ্যালারি নিলেন, এখানে মাল্টিপল ইমেজ আপনি অ্যাড করতে করে গ্যালারি আকারে রেখে দিতে পারবেন। এই যে পোর্টফোলিও পেজে এগুলো এরকম করতে হয়, যারা বিভিন্ন ওয়েবসাইটে কাজ করেছে অ্যাজ এ পোর্টফোলিও হিসেবে তারা এইভাবে দেখায় যে আমি এই সাইটগুলোতে কাজ করছি। ক্লিয়ার ব্যাপারটা? তো তারপরে থাকবে হচ্ছে আইকন লিস্ট, এটা কিন্তু প্রয়োজন হয়, এটা প্রয়োজন হয় কখন দেখেন, মাল্টিপল ডিজাইন এটা প্রয়োজন হয়। যেমন আমি যদি আমার ওয়েবসাইটে যাই, এরকম এই যে দেখেন, এখানে একটা লিস্ট ক্রিয়েট করা আছে, এরকম যদি করতে চাই, তো এখানে মাল্টিপল লিস্ট ক্রিয়েট করা আছে, মনে করেন আমি এই নিচের লিস্ট গুলো ডিলিট করে দিলাম, এরকম 5টা লিস্ট নিতে চাই, এই চাইলে এর আইকন গুলো চেঞ্জ করা যায়। এই আইকন গুলো আপনি এখান থেকে আইকন লাইব্রেরি থেকে মনে করেন এইটা দিব, দিয়ে দেন, লিস্ট চেঞ্জ হয়ে গেল। এর ভিতরে যা লিখতে চান লিখে ফেলেন। এর কালার চেঞ্জ করা যায়, এই স্টাইলের ভিতর থেকে এসে আইকনের কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে, মনে করেন আইকনের একটা কালার চেঞ্জ করে দিলাম, এই দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, তাই না? তো ইজি ব্যাপার এগুলো, একেবারে আপনার কাছে মনে হবে যেন মানে চা খাওয়ার মতো ইজি ব্যাপার। সোশ্যাল আইকন যদি কখনো প্রয়োজন হয়, সোশ্যাল আইকন নিয়ে নেন, এই যে দেখেন সোশ্যাল আইকন, এখানে আরো অ্যাড করা যাবে, অ্যাড আইকন লিখে এখানে কি কি নিবেন, ওয়ার্ডপ্রেস নাকি, তারও এখানে সব আইকন আছে। মনে করেন আপনি নিবেন পিন্টারেস্ট, PINTEREST, পিন্টারেস্ট, এই যে পিন্টারেস্ট আইকন আছে, সবকিছু অ্যাভেলেবেল আছে, পিন্টারেস্ট হয়ে গেল এখানে অ্যাড। আর কি আছে? কাউন্টার, কাউন্টার হচ্ছে এটা, এই যে দেখেন এখানে কাউন্ট করতেছে না, এগুলো খুব প্রয়োজন হবে না, যেমন এগুলো কাউন্ট করতেছে, রিফ্রেশ করেন দেখবেন এগুলো কাউন্ট করবে, এই যে কাউন্ট করছে, এগুলো বলে কাউন্টার, এখানে কাউন্টার অ্যাড করা কিন্তু, ঠিক আছে? তারপরে প্রোগ্রেস বার, হোম পেজে দেখেন আমার প্রোগ্রেস বার দেওয়া আছে, এটাকে বলা হয় কখনো কখনো যদি প্রোগ্রেস বার দরকার হয়, এই যে এইগুলো আছে প্রোগ্রেস বার। তো এটা খুব একটা লাগে না, কাউন্টার, প্রোগ্রেস বার বললাম, টেস্টিমোনিয়াল, ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল, ট্যাব, এটা লাগে, এটা এই ডিজাইন করতে লাগে। দেখেন আমার এখানে একটা ট্যাব ক্রিয়েট করা আছে, এই যে, এইটা, এটাকে বলে ট্যাব। তো আপনি জাস্ট এটা নিয়ে আসেন, এই যে এটা, হুম, নিয়ে এসে নতুন একটা এখানে সেগমেন্ট নেই,
তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করেন একটা নিলাম, ডবল ট্যাপ নিলাম, এই ধারে ট্যাপ নিলাম, এই ধারে ট্যাপ নিলাম। সে একটা ট্যাব, দুইটা ট্যাব, চাইলে আরো কয়েকটা ট্যাব বাড়ায় ফেলেন। এর ভিতরে কন্টেন্ট দিয়ে দেন এইখানে, এখানে কন্টেন্ট দেন, এর ভিতরে কন্টেন্ট দেন এইখানে, এটার ভিতরে কন্টেন্ট দেন এখানে, কাহিনী শেষ। সো ট্যাবের পরে চলে আসবে, উম, এটা লাগবে না কোনো কাজে, টগলটা লাগতে পারে। টগলটা হচ্ছে, টগলটা কখনো কখনো ওই যে এফএকিউ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন যখন করতে হয়, যেমন এই যে দেখেন ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এটা বলে টগল চার্ট। এই টগল চার্ট অ্যাড করা যায়। টগল চার্ট নিয়ে আসেন এখানে, এখানে মাল্টিপল টগল অ্যাড করতে পারেন। টগলের এই কোশ্চেন দিবেন এখানে, এখানে ডেসক্রিপশন দিবেন, এই যে টগল এখানে করেন, এখানে করেন, এগুলো করে টগল চার্ট। তো এই ছাড়া আমার কাছে মনে হয় না খুব একটা প্রয়োজন আছে এখানে ওয়েবসাইট। আর যা যা আছে এগুলো খুব একটা কাজে লাগবে না, বুঝতে পারছেন? এগুলো এগুলো ওই যে অ্যালার্ট, হ্যাঁ, সাউন্ড, এগুলো এইচটিএমএল তো আমরা করবোই না, এইচটিএমএল এর দরকার নেই। সাইড বার এটাও দরকার হবে না। রিড মোর, রিড মোর এই পেজটা কখনো কখনো লাগে, যে আমরা রিড মোর ক্লিক করি, কন্টিনিউ রিড মোর। সো দরকার নেই এটা, খুব একটা কাজ, এটা নিয়ে কাজ করার খুব একটাও প্রয়োজন হবে না। ঠিক আছে, আমি কখনো ইউজ করিনি রিড মোরটা। সো এইভাবে একটা পেজ আমরা ক্রিয়েট করলাম। ডিজাইন কি করবেন আপনাদের ইচ্ছা, আমি শুধু এই যে সিস্টেম গুলো দেখাই দিলাম, তাই না? সিস্টেম গুলো দেখাই দিয়ে একটা পেজ কিন্তু আমরা ক্রিয়েট করা হয়ে গেল, পেজটা পাবলিশ হয়ে গেল। যদি আমরা দেখি তাহলে পেজের চেহারাটা এরকম দেখা যাবে। এটা সুন্দরভাবে স্ট্রাকচার করবেন, আপনি নিজেকে কিভাবে দেখতে চান এরকম একটা নিউ পেজ ক্রিয়েট করবেন। ক্লিয়ার? আপনি নিজেকে কিভাবে দেখতে চান এরকম একটা নিউ পেজ ক্রিয়েট করবেন। তো ডেমো নামে আমরা একটা পেজ ক্রিয়েট করলাম, কিন্তু এইটা আমরা মেনু বারে অ্যাড করতে চাই। কিভাবে অ্যাড করব? অ্যাড করার জন্য এখান থেকে ডিরেক্টলি কাস্টমাইজে যাবেন, অথবা মেনু বারে যাওয়ার পরে আপনার এই যে ড্যাশবোর্ডে যাওয়ার পরে অ্যাপিয়ারেন্সে যাবেন। অ্যাপিয়ারেন্স থেকে এখানে কাস্টমাইজ পাওয়া যাবে, দুই জায়গায় পাওয়া যায় একই জিনিস। এখানে যাবেন, যাওয়ার পরে দেখবেন এখানে সাইট আইডেন্টিটি থাকবে। সাইট আইডেন্টিটি এখানে ক্লিক করেন। ও নো নো নো, আমরা যাব মেনু বার। মেনু বারে যাব, যেহেতু এই মেনুর ভিতরে আমরা ওই পেজটা অ্যাড করতে যাচ্ছি। মেনুতে যান, মেইন মেনুতে ক্লিক করেন। মেনুতে কি আছে? হোম আছে, অ্যাবাউট আছে, পোর্টফোলিও আছে, কন্ট্যাক্ট আছে। আমরা ওইখানে অ্যাড আইটেম দিব। দেখেন ডেমো নামে একটা পেজ আমরা একটু আগে ক্রিয়েট করছি, ডেমোটা এখানে ক্লিক করেন, ডেমোটা এখানে চলে আসছে। চলে আসছে, আমরা এই ধারেও দেখতে পাচ্ছি, একটু পরে চলে আসবে। এই যে ডেমো পেজটা এখানে চলে আসছে। যদি মন চায় ডেমো পেজটা হোমের পরে রাখবো, তাহলে এখানে টেনে এনে এখানে ছেড়ে দেন, ডেমো পেজটা এখানে চলে আসছে। এই যে ডেমো পেজটা এখানে চলে আসছে। তো এরকম তো মনে হতে পারে যে ডেমো পেজের মধ্যে আমি অ্যাবাউট পেজটা দিব, ড্রপ ডাউন, তাহলে জাস্ট এটা একটু ডান ধারে সরাই দেন। দেখেন এখানে এইটা আমি খেলা করতাম একসময়, নতুন নতুন শেখার পরে আমার কাছে ভালো লাগতো। এই ডেমো পেজের মধ্যে অ্যাবাউট পেজ, অ্যাবাউট পেজের মধ্যে পোর্টফোলিও ঢুকাই দেন। জীবনে যখন ওই যে এইচটিএমএল নিয়ে ঘাটাঘাটি করি, তখন ওই যে স্যার এইভাবে দেখাতো এটার মধ্যে এটা দিতে হয়, বুঝতাম না। পরে পরে দেখলাম এখানে টেনে এনে ছেড়ে দেওয়া যায় ওয়ার্ডপ্রেসে। ডেমোর মধ্যে অ্যাবাউট, অ্যাবাউটের মধ্যে পোর্টফোলিও। এটা আমার কাছে মজা লাগতো, প্রথমে আমি এরকম করতাম। সো আমরা এরকম করবো না, আমরা এরকমই রাখি। রাখার পর এটা পাবলিশ করে দিই। তো পাবলিশ করে দিলাম, দেওয়ার পরে মোটামুটি আমরা একটা ওয়েবসাইট আমাদের লজিক অনুযায়ী আমরা যে বোঝার চেষ্টা করি সেই অনুযায়ী বুঝতে পারলাম, আই হোপ। তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইটটা, এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআরএল। এই হোম পেজ যেটা কিনা আগে ডিজাইন করা ছিল, আমরা শুধু সেখানে রং দিয়ে দিছি, আমাদের নিজেদের রং। ডেমো পেজ একটা ক্রিয়েট করছি, কি একটা একদম সিম্পল ডেমো পেজ, যেটা কিনা এ টু জেড আমরা নিজেরাই ডিজাইন করছি, আমরা নিজেরাই কন্টেন্ট দিছি। এই ডিজাইনটা এরকম করবেন না, আমি যেভাবে করছি, আমি তো জাস্ট একটা 1.5 ঘন্টার মধ্যে আপনাদের বোঝাতে হবে। এখন তো নতুন করে থিঙ্কিং করার সুযোগ নেই, তাই না? এই জন্য বোঝানোর পারপাস আমি কপি করে করে এনে দিয়ে দিছি এখানে।
আপনারা আপনাদের মতো ডেমো পেজটা ক্রিয়েট করবেন। আপনি আপনাকে কেমন দেখতে চান, এখানে কি আপনার ছবি রাখবেন নাকি রাখবেন না, এখানে আপনি কি লিখবেন, নিজেকে কি বলবেন এখানে, এরপরে আপনি কি রাখতে চান, নিজেকে কিভাবে দেখতে চান, এইভাবে একটা ডেমো পেজ ক্রিয়েট করেন। ঠিক আছে, ডেমো পেজ ক্রিয়েট করে এখানে অ্যাড করেন। তাহলে ওয়ার্ডপ্রেস নিয়ে আপনার ক্যাপাসিটি আমি আইডিয়া জেনারেট করতে পারবো। এতটুকু কাজ করলে এনাফের থেকেও আরো অনেক বেশি হয়ে যায়। ক্লিয়ার? সো আমি হোমওয়ার্কটা দিয়ে দিই, তারপরে কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে একটু বলেন। তানভীর বলেন। স্যার আদাব। হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার ইউজার সম্পর্কে একটু কোশ্চেন ছিল। সেটা হচ্ছে যে আমরা প্রথমে যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করতেছিলাম তখন আমাদের একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড তো আমরা সেটা দিয়েছি, কিন্তু আমরা কাউকে যখন মানে আমাদের ওয়েবসাইটের অ্যাক্সেস দিব তখন যে আমরা ইউজারের জন্য একটা পাসওয়ার্ড এবং ইউজার আইডি আমরা ক্রিয়েট করতেছি, তাহলে কি আমরা যে ওয়েবসাইটটা ক্রিয়েট করার সময় যে ইউজার পাসওয়ার্ড ছিল ওগুলো কি চেঞ্জ হয়ে যাবে? না, চেঞ্জ হবে না, ওটা আপনার জন্য থাকবে আলাদা আলাদা। আপনি যদি চান 1000 ব্যক্তিকে আলাদা আলাদা ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট করে দিতে পারেন। এরকম তো ওগুলো হয়। তখন পরে প্রথম কি আলো আমাকে ওটা আমাকে ডিলিট করতে হবে না, ওটা অটোমেটিক্যালি ওই রকমই থেকে যাবে? অবশ্যই তার সাথে কাজ হয়ে গেলে আপনি সিকিউরিটি পারপাস ডিলিট করে দিবেন, না তো সে ওয়েবসাইট খাইয়ে দিতে পারে। মনে করেন আমরা প্রথম আলোতে চাকরি করি, এখানে তারা আছে 43 জন। এখন 43 জন কি একটা ইউজার নিয়ে সম্ভব? আমাদের 43 জনকে আলাদা আলাদা ইউজার দিয়ে দিবে প্রথম আলো। যেমন ফেসবুকে আমাদের রোল দিয়ে দেয় পেজে। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। তো স্যার আপনি ওকে। বললেন ডিলিট করার ব্যাপারটা, স্যার ওখানে কি ওই অপশন ডিলিট অপশন তো থাকবে যখন আমি ইউজারটা দিব, তারপর আমার কাজ শেষ, আমি যাকে কাজ করার জন্য দিয়েছিলাম অ্যাক্সেসটা, সে কাজ করার পরে আমরা ওটা ডিলিট অপশন পাবো তো ওখানে? অবশ্যই পাবেন, আপনি সুপার অ্যাডমিন না, আপনি ডিলেট অপশন পাবেন, জি স্যার। ডিলেট করে দেওয়া যাবে। আচ্ছা, কনফিউশন নেই, আমি একটা ইউজার ক্রিয়েট করি। বলেন আপনার নাম। তানভীর রহমান। হ্যাঁ। এমডি তানভীর রহমান। আচ্ছা, তানভীর, তানভীর রহমান। ইমেইল বলেন আপনার। স্যার আচ্ছা, আমি তানভীর। আমার ইমেইল দিই। পাসওয়ার্ড যা আছে ঠিক আছে, আমি একে এডিটর অ্যাক্সেস দিলাম, দিয়ে অ্যাড নিউ ইউজার দিলাম। ক্লিয়ার? এই যে ইউজার ক্রিয়েট করলাম, তানভীর নাম, আর পাসওয়ার্ড হচ্ছে এটা। ওই মেইলটা আমি চেক, মেইলে অনেক সময় নোটিফিকেশন যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে যায়। দেখি মেইলে নোটিফিকেশন আসছে কিনা। নোটিফিকেশন আসেনি এখনো। যাই হোক, তাকে এই ইউজার নেম পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব। ঠিক আছে। তখন স্যার আপনি আপনি বলছেন এডিট করতে delete- পারবে আমার ওয়েবসাইটটা? হ্যাঁ, আপনি বলছেন ডিলিট করতে পারবো কিনা, এই যে ডিলিট করতে পারবো, এই সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে আমি এখান থেকে ডিলিট করলাম, ডিলিট অ্যাপ্লাই দিলাম। ক্লিয়ার? ডিলিট হয়ে গেল। তারপর আমরা স্যার আলাদা আলাদা ইউজারের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিব? রাইট, হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। সো ওকে, আমি হোমওয়ার্কটাকে বুঝাই, তারপরে কোশ্চেন নিচ্ছি। ক্রিয়েট ইউর ওন ওয়েবসাইট, নিজের ওয়েবসাইট ক্রিয়েট করবেন। ডেমো দিয়ে দিলাম যে আজকে যে কাজটা করলাম এটা কোথায়, সেটা হচ্ছে এই, সরি এই যে ডেমো, ডেমো। আজকের ওয়েবসাইটের হোমওয়ার্কটা হচ্ছে এই, এই হোম পেজটা। সেট আপ এক্সিস্টিং হোম পেজ। যে হোম পেজটা অলরেডি থাকবে থিমের সাথে, অন্য কোনো থিম ইউজ করার দরকার নেই। ঠিক আছে, অন্য থিম ইউজ করলে কি প্রবলেম হবে, চার পাঁচটা এই আলাদা আলাদা থিমে আলাদা আলাদা ফাংশনালিটি থাকে ওদের ভিতরে। সো অন্য থিম ইউজ করলে আপনি একটা প্রবলেমে পড়বেন। আমাদের কিন্তু ওই প্রবলেম সলিউশন করার সময় থাকবে না, কারণ কি আমরা ডেভেলপার হওয়া এখানে উদ্দেশ্য না। আগামী ক্লাসে আমাদের লম্বা টপিক থাকবে। সো ওই প্রবলেম নিয়ে পড়ে থাকবো আর আপনি ফ্রাস্ট্রেট হয়ে যাবেন যে আমার সবাই ওয়েবসাইট ক্রিয়েট করছে, আমি করতে পারিনি।
প্রয়োজন নেই এখন, অন্য থিম নিয়ে আপনি পরে চেষ্টা করেন। এখন কাজ হচ্ছে কোনো ক্রমে একটা ওয়েবসাইট ফর্ম করা, করে এই যে হোম পেজ যে ডিজাইনটা পাবেন সেম ডিজাইনটা আপনি আপনার কন্টেন্ট দিবেন। বি কেয়ারফুল। এই, আর কি বলছি আমি, ক্রিয়েট নিউ কাস্টম ডেমো পেজ। ডেমো নামে একটা পেজ ক্রিয়েট করবেন এরকম, সেটা A to Z কাস্টম, যেটা আমরা করছি, একদম একটা ফাঁকা পেজের ভিতরে আপনি নিজেকে কিভাবে দেখতে চান, কি কি কন্টেন্ট দিতে চান আপনি দিয়ে নিয়ে আসবেন। ওকে, এই হচ্ছে হোম পেজ। ওকে, এবার বলেন কার কি প্রবলেম। সাকিব ভাই। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, স্যার আসলে আমার এলাকাতে ওয়াইফাই নেট একটু কারেন্টের প্রবলেম, তো এই জন্য স্যার আমি ক্লাস সম্পূর্ণ করতে পারিনি স্যার। আপনি গত ক্লাসের ভিডিওটা দিতে বলছিলাম স্যার, আপনি হয়তো আপলোড দেন নাই স্যার। ভিডিও দেখে ক্লাস আমার দেখতে হবে, আমি ক্লাসে স্যার সবসময় জয়েন হতে পারিনি স্যার, মাত্র জয়েন হলাম। গত ক্লাসের ভিডিও কেউ পান নাই? পাইছি স্যার। এটা স্যার রিসেন্টলি যেটা আপলোড দিয়েছেন এটা কি? গ্রুপে একটু চেক করে দেখেন। হ্যালো, আপনি আজকে যেটা আপলোড দিলেন এটা? হ্যালো না, স্যার, যেদিন ক্লাস আজকে হয়েছে আপনি যে ভিডিওটা আপলোড দিলেন এটা? আজকে কোন ভিডিও আপলোড করেছেন? আপনি আপনার গ্রুপে চেক করেন, প্রথম দিন ভিডিওটা গ্রুপে আপলোড দেওয়া আছে, প্রথম দিন যেদিন ক্লাস হয়েছে সেই দিনই আপলোড দিয়েছি গ্রুপে। আর আজকে থেকে ওয়েবসাইটেই পেয়ে যাবেন আপনারা। ওকে, নেক্সট। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, এই এই যে একটু রিনেম করে নেবেন, এটা আমার হাম্বল রিকোয়েস্ট। যারা উল্টাপাল্টা নাম আছে তারা একটু রিনেম করে নেবেন। হ্যাঁ, অনন্যা বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপাতত তো আমার এখনো ল্যাপটপটা নাই, তো এখন আমি কি ফোন দিয়ে ওয়েবসাইটটা ক্রিয়েট করতে পারবো? ফোন দিয়ে চেষ্টা করলে পারা যায়, একটু কষ্ট তো হয়ই, পারবেন হয়তো বা, একটু চেষ্টা করে দেখেন, ধৈর্য লাগবে একটু বেশি, তবে উচিত আচ্ছা সবাই স্যার, একটা ল্যাপটপ ম্যানেজ করা। জি খুব শীঘ্রই করে ফেলবো। হুম, কিন্তু প্যারা নেওয়ার দরকার নেই, টাইম নেন, আপাতত যতটুকু করা দরকার করেন, মোবাইল দিয়ে করা যাবে তবে। জি স্যার, এটাই ছিল কোশ্চেন, আর কিছু না। ওকে, তারপরে আমি জানি না আপনার কি নাম, 007695 বলেন। আনমিউট করে কথা বলেন। স্যার হচ্ছে আমার হচ্ছে একটু ওই প্রবলেম হয়েছিল যে হচ্ছে আমি ইউজার নামটা দেওয়ার সময় ওটা একটু প্রবলেম হয়েছে। তো হচ্ছে স্যার বলছিলাম যে আমার ওই গ্রুপে অ্যাড নাই, ঠিক আছে? তো গ্রুপের লিঙ্কটা একটু দিলে ভালো হতো। আচ্ছা, আমি একটু বলি, গ্রুপে অ্যাড নেই এই ধরনের কোনো কোশ্চেন আমাকে প্লিজ করবেন না। মনে হয় প্রথম দিনে এরকম কথা বলছি কিনা জানা নেই। এগুলো অ্যাডমিন লেভেলের কোশ্চেন। আপনি এবিসিএল আইটি তে ভর্তি হয়েছেন কি বৃত্তান্ত, এগুলো কার মাধ্যমে ভর্তি হয়েছেন, অথবা অ্যাডমিনেই কন্ট্যাক্ট করবেন। এখানে এই গ্রুপ থেকে কাউকে বের করে দেওয়া, কাউকে অ্যাড করার কোনো অধিকার আমার নেই, একটু বোঝার চেষ্টা করবেন। এটা একটা সিস্টেম। ঠিক আছে স্যার। ওকে আমি স্যার। জাস্ট একজন মেন্টর, আমার কাছে আপনাদের সম্পর্ক এই রিলেটেড, ঠিক আছে? সারা জীবন এটা চলতে থাকবে, ক্লাসের ভেতরে বাইরে আপনাদের সাথে কখনো চায়ের আড্ডা দেওয়ার সুযোগ হলেও আপনারা এই রিলেটেড কোশ্চেন করবেন, এবিসিএল আইটি নিয়ে কোশ্চেন করবেন না। কারণ আমি অ্যাডমিন লেভেলের কেউ না, ম্যানেজমেন্ট লেভেলের কেউ না। সো আমি বুঝি আপনাদের অনেক কোশ্চেন থাকতেই পারে, আলটিমেটলি এই সলিউশনগুলো আমার কাছে থাকবে না, ঠিক আছে? এগুলো আপনারা সরাসরি সাপোর্ট টিমে কল দিবেন, সাপোর্টে কল দেওয়া যায় বিসিএল আইটির যে হটলাইন নাম্বারে কল দিয়ে ওখান থেকে সলিউশন নিতে পারবেন, ঠিক আছে? সবাইকে বলছি আচ্ছা ঠিক আছে। আচ্ছা। এই রিলেটেড কোনো কোশ্চেন। সো ওকে, আই হোপ আর কারোর কোনো কোশ্চেন নেই। আসাদ ভাই বলেন। তো স্যার, হুম, বলুন। হ্যালো শুনতে পাচ্ছি, বলেন। স্যার, ওই আপনি ওইটা তো ফিচারে অ্যাড করা ছিল, আমি ফিচারে খুঁজছি পাইনি, বুঝছেন? এই জন্য আমি বললাম যে আমি পাইনি, কালকে থেকে আমি খুঁজতেছি ফিচারে, কিন্তু ওখানে দেওয়া ছিল না, কিন্তু আপনার আইডি থেকে ঢুকে দেখলাম এখন।
আমাদের আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে। ওকে, ধন্যবাদ আসসালামু সবাই। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে? স্যার এই আগামী ক্লাসে আপনি কথা বললেন বলবেন। যে 8টার থেকে আপনি ক্লাস করাইতে পারবেন স্যার, 8টার থেকে করাইলে তো ভালো হয় একটু। আচ্ছা, তো এখনো তো ওরকম ডিসিশন নেওয়া যাচ্ছে না। এর জন্য কেউ একজন দায়িত্ব নিয়ে গ্রুপে একটা পোল ক্রিয়েট করেন যে আমাদের ক্লাস 8টা থেকে হলে ভালো হয় নাকি 7:30টা থেকে হলে ভালো হয়, 8:30 থেকে হলে ভালো হয়। তো পোলের ও বিরুদ্ধে যদি কেউ একজন ভোট দেয় তাহলে কিন্তু আমাদের 8:30 থেকেই ক্লাস হবে, বিকজ আপনাদেরকে এই ব্যাচে অ্যাডমিশন করানো হয়েছে 8:30 থেকে। কারণ একজন 8টা থেকে কাজ থাকতেই পারে, সেও কিন্তু এখানে অ্যাডমিশন নিয়েছে, কারণ ক্লাসটা 8:30 থেকেই শুরু হবে। কেউ যদি এর বিরুদ্ধে ভোট দেয় তাহলে কিন্তু আমার এন্ড থেকে কিছু করা হবে, করার সুযোগ। এই যে দেখেন, অলরেডি একজন বলেই দিছে 8:30 থেকে হলে ভালো হয়। সো এই কেস ঠিক আছে ডিসমিস, স্যার, yes, sir। আর কোনো কথা হবে না। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা স্যার, 8:30 থেকে ক্লাস। আসসালামু আলাইকুম। ওকে, আরিফুল ভাই কুইকলি বলেন, আমরা শেষ করব। স্যার স্যার আমরা তো প্রবাসী স্যার, আমাদের জন্য 8:30টাই ভালো স্যার। ওকে ঠিক আছে, সেটাই হবে, 8:30টাই ফাইনাল। থ্যাংক ইউ স্যার। ওকে, ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। সবাই দয়া করে হোমওয়ার্কটা করবেন, হ্যাঁ?